ইউজ বা ব্যবহার অত্যাধিক বেড়েছে, যার কারণে অনেক সুবিধা হয়েছে। যেমন আপনারা সকলে অনলাইনে ক্লাস করতে পারছেন, এবং সব থেকে বড় সুবিধা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পুরো ভিডিও রেকর্ডিংটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। যার কারণে কোথাও যদি মিস হয়, অসুবিধা নেই, আপনারা আবার ভিডিওটা শুনে আমাকে গ্রুপ যেটা আছে সেই গ্রুপে আবার প্রশ্ন করতে পারবেন, যে কোনো জায়গাটা যদি ক্লিয়ার বুঝতে অসুবিধা হয়। তাহলে আমরা আজকে চলার পর শুরু করি। হ্যাঁ, প্রথমেই বলে রাখি, আপনারা যে ইনস্টিটিউশনে ভর্তি হয়েছেন সেটা হচ্ছে আলমানাক অ্যাস্ট্রো বৈদিক একাডেমি। এটার সাথে মৃত্যুঞ্জয় ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজি এবং মৃত্যুঞ্জয় পাবলিক ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে লেখা আছে। দেখবেন আপনারা একটা কমিউনিটি গ্রুপ আছে, ওই কমিউনিটি গ্রুপে আমাদের ইনস্টিটিউশনের যাবতীয় ডিটেলস, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার, অফিসের অ্যাড্রেস, ঠিক আছে, যাবতীয় ডিটেলস আপনি কমিউনিটি গ্রুপে কিন্তু দেখতে পেয়ে যাবেন। একটু অসুবিধা হবে, বুঝতেই পারছেন, শরীরটা খারাপ যেহেতু, একটু অ্যাডজাস্ট করে নেবেন, তাহলেই হবে, অসুবিধা কিছু নেই। আমরা যে বিষয়টা শিখতে এসেছি সেটা হচ্ছে জ্যোতিষ। দেখুন, জ্যোতিষের ভাবধারা বা জ্যোতিষের কনসেপ্ট বিভিন্ন আছে। অনেকেই আপনারা এই সম্পর্কে অবগত যে জ্যোতিষ কি ইত্যাদি। তবে আমরা যে জ্যোতিষটা শিখতে এসেছি সেটা কিন্তু একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে গেলে আমরা ফলিক জ্যোতিষ শিখতে এসেছি। প্রথমে মনে রাখতে হবে, আমরা কিন্তু এখানে যেটা শিখতে এসেছি সেটা হচ্ছে ফলিক জ্যোতিষ বা অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজি। বর্তমান যুগে বিভিন্ন জ্যোতিষের শাখা আছে, যার মধ্যে অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজি প্রেডিকশন অত্যন্ত পিন পয়েন্টে হয়, এবং ভুল হওয়ার সম্ভাবনা প্রায় না বরাবর এসে দাঁড়ায়। আপনাদেরকে এটা বেশি দিন সময় লাগবে না, মোটামুটি ৫-৬টা ক্লাস যেতে যেতে আপনারা বুঝতে পারবেন যে প্রেডিকশন স্কিল ফলিক জ্যোতিষের সেটা কিন্তু খুবই ভালো। মানে ভুল হয় না এটা বলবো না, আমরা তো মানুষ, হিউম্যান বিং, মানুষ মাত্রই ভুল হয়, আমাদেরও ভুল হবে, তবে সেই ভুলের সম্ভাবনাটা খুব কম। কেউ কখনো জীবনে ভুল করেনি, তাহলে সে কখনো জীবনে শেখেনি। অবশ্যই ভুল হবে, এবং সেই ভুল থেকে আমরা শিক্ষা নেবো এবং সেখান থেকে আমরা শিখবো। তবে এইটুকু ধরে চলুন, ফলিক জ্যোতিষের প্রেডিকশন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রায় না বরাবর এসে দাঁড়ায়। তো প্রথমত হচ্ছে যে আমরা যদি জানতে চাই জ্যোতিষ, তা জ্যোতিষের অনেক ব্যাখ্যা আমরা কিন্তু পেয়ে যাব। হ্যাঁ, ১ মিনিট হোল্ড করুন, আমি জলের বোতলটা সাথে রাখি। ফলিক জ্যোতিষ কাকে বলে? সেটা হচ্ছে যে, যে শাস্ত্র অবধারিত বিদ্যার দ্বারা আমাদের মহাকাশের গ্রহ, নক্ষত্র ইত্যাদি জ্যোতিষ্কের অবস্থান নির্ধারণ করে আমাদের মানব জীবনে শুভ অশুভ, তার শুভ মানে তার প্রভাব সম্পর্কে বা সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়, তাকে এক কথায় কিন্তু আমরা এখানে ফলিক জ্যোতিষ কিন্তু বলে থাকি। ফলিক জ্যোতিষ বা অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজি, অ্যাপ্লাই কথার অর্থ হচ্ছে ব্যবহারিক, মানে সময়ের সাথে সাথে। ধরুন, আগে যেমন গুরুর গিয়ে গিয়ে শিক্ষা লাভ হতো, এখন দেখুন অনলাইনে গুগল মিটে ক্লাস করছে। তাহলে এত উন্নত হয়েছে না, এটা ব্যবহারিক অ্যাপ্লাই এর দ্বারাই তো এটা পসিবল বা সম্ভব হয়েছে। তাহলে আজকে যদি বলা হয় অনলাইনে পড়াশোনা করছি, এটা তো আর গুরু গিয়ে গিয়ে শিক্ষা লাভের জন্য যে কম্বিনেশন আর অনলাইনে শিক্ষার সেম কম্বিনেশন তো হতে পারে না, কিছুটা হলেও ডিফারেন্ট তো থাকবে। এটাই হচ্ছে অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজি বা ব্যবহারিকের দ্বারা কিন্তু জানা যায়। আমরা মূলত এই জ্যোতিষশাস্ত্র যখন পড়াশোনা করি, এর মূলত ৩টে পার্ট দেখতে পাই। প্রথম পার্ট, যেটাকে আমরা জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমির অন্তর্ভুক্ত করি, মূলত যে সমস্ত
অ্যাস্ট্রোলজির ম্যাথামেটিক্যাল পার্ট আছে, সেগুলি সমস্ত কিছু এই জ্যোতির্বিজ্ঞানের অন্তর্গত। মানে অ্যাস্ট্রোনমি মানে ম্যাথামেটিক্যাল পার্ট, যাবতীয় হিসাব নিকাশ, গ্রহদের রোটেশন থেকে শুরু করে সমস্ত কিছু, এগুলা জ্যোতির্বিজ্ঞানের। আরেকটি পার্ট হচ্ছে জ্যোতিষ সংহিতা। জ্যোতিষ সংহিতা হচ্ছে যে সমস্ত তথ্য আমরা গ্রন্থ আকারে পেয়েছি। সরি, মানে ধরুন এখন যদি বলা হয় কেউ ভিক্ষু সংহিতা বা বৃহৎ পরাশর শাস্ত্র, এগুলো সমস্ত কিছু আমরা কিন্তু অনুবাদকরণ বা টিকাকরণ বা বিভিন্ন গ্রন্থের মাধ্যম দিয়ে আমরা কিন্তু জানতে পেরেছি। তাই জ্যোতিষ সংহিতা হচ্ছে যে সমস্ত লিখিত গ্রন্থ আছে অ্যাস্ট্রোলজি, সেখান থেকে যে সমস্ত তথ্যগুলি আমরা পাই, এগুলো সমস্ত কিছু জ্যোতিষ সংহিতার মধ্যে পড়ে। থার্ড এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অ্যাস্ট্রোলজি, যেটা হচ্ছে এই হোরা জ্যোতিষ বা ফলিত জ্যোতিষ। এই হোরা জ্যোতিষ বা ফলিত জ্যোতিষ হচ্ছে যেটা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনেক নতুন দিক উন্মোচন হয়েছে। আমরা তার ইউজ করা শিখেছি, তার ব্যবহার করা। সব থেকে যদি বলা হয় বর্তমান যুগে ফলিত জ্যোতিষের বড় এক্সাম্পল, ফলিত জ্যোতিষ হচ্ছে কি মানে ব্যবহার করে সৃষ্টি করা হয়েছে। ধরুন কৃষ্ণমূর্তি পদ্ধতি তো আর প্রাইমারি থেকেই ছিল না। শ্রী কে এস কৃষ্ণমূর্তি স্যার তিনি রিসার্চ করেছেন, তারপরে কৃষ্ণমূর্তি পদ্ধতি তৈরি হয়েছে, তার মানে তিনি অ্যাপ্লাই করেছেন। মানে ওটাও এক প্রকার ফলিত জ্যোতিষেরই কোথাও না কোথাও একটা পার্ট বা অঙ্গ। আমরাও কিন্তু এই ফলিত জ্যোতিষের নক্ষত্র, ভাব সমস্ত কিছুর কিন্তু ইউজ কিন্তু করে থাকবো। হ্যাঁ, তাহলে আমরা জ্যোতিষশাস্ত্রে মূলত তিনটে পার্ট পাই। একটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমির মধ্যে, যার মধ্যে ম্যাথামেটিক্যাল পার্ট পাই। আর একটি হচ্ছে জ্যোতিষ সংহিতা, যে সমস্ত গ্রন্থ লিখিত আকারে পেয়েছি আমরা। আর একটি হচ্ছে ঘোড়া জ্যোতিষ বা ফলিত জ্যোতিষ, যেটা সময়ের সাথে সাথে আমরা মানুষে ডেভেলপমেন্ট করেছে। এই ফলিত জ্যোতিষে মূলত তিনটে তিনটে অংশ আছে। একটা হচ্ছে জাতক, একটি হচ্ছে প্রশ্ন, একটি হচ্ছে মুহূর্ত। ফলিত জ্যোতিষ মূলত এই তিনটে পার্টের উপর কাজ করে। জাতক হচ্ছে পার্সন মানে পাত্র, মানে আমি ধরুন একজন জাতক। এখানে কিন্তু মেল ফিমেল কে বোঝানো হয়নি, জাতক বলতে এখানে মেল ফিমেল বোথকে বোঝানো হচ্ছে। নেটিভ। প্রশ্ন ধরুন আপনার প্রশ্ন কেমনতর হবে, বর্তমান ফলিত জ্যোতিষে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ধরুন একজন কলকাতার বাসিন্দা, আমি যেমন বোলপুর শান্তিনিকেতনে থাকি, তা আমি একজন বোলপুর শান্তিনিকেতনের বাসিন্দা। দুজনের প্রশ্ন কিন্তু অনেক ডিফারেন্ট হবে। কলকাতার যেভাবে ইন্ডাস্ট্রির দিকে উন্নত, একজন এডুকেটেড সে কিন্তু দেখবেন যার প্রশ্ন হবে কোন কোম্পানিতে জব বা ইত্যাদি। আমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা, কারণ আমাদের শান্তিনিকেতনে সেভাবে ইন্ডাস্ট্রি নাই। হ্যাঁ, মেইনলি আমাদের টিচিং, ছবি আঁকা, গান, কলা, এগুলো কিন্তু আমাদের মধ্যে ম্যাক্সিমাম দেখা যাবে, কবিতা লেখা। কারণ আমরা এই পরিবেশে, তাহলে তখন এই যে প্রশ্ন স্ট্রাকচারও কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে ফলিত জ্যোতিষে। তার কারণ হচ্ছে আমরা দুটো ভিন্ন জায়গা থেকে বিলং করছি, কিন্তু যখন দুটো আমরা আজকে 2024 সালে ঠিক আছে বসবাস করি, কিন্তু দুটো ভিন্ন জায়গা থাকার কারণে কিন্তু প্রশ্ন, এই জন্য জাতক প্রশ্ন এগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। আর একটা বিষয় বললাম মুহূর্ত। ধরুন মুহূর্তটা ইম্পর্টেন্ট এটাও কারণ এই কিছু সময়ের আগে 2020 সালে তো আমরা দেখলাম করোনার পিরিয়ড গেল। ধরুন কালের নিয়মে যখন কোনো ঘটনা ঘটে, তখন আপনার যাবতীয় যা প্রশ্ন থাকে তার উত্তর কিন্তু জন্মছক থেকে কিন্তু আসবে না। কালের নিয়মে ধরুন আমি দেখা যায় ধরুন কোথাও বন্যা হচ্ছে, সব ডুবে যাচ্ছে। হ্যাঁ, ধরুন আপনি ওখানে আপনি কারো জন্মছকে দেখতে পেলেন যে ওনার ওই সময়ে মানে ভালো সময় বা ভালো সার্ভিস টাইম দেখাচ্ছে, কিন্তু কালের নিয়মে মুহূর্তটা তো আর ভালো নয়। বন্যা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক নয়, অস্বাভাবিক। তাহলে সেই সেই পার্সনও ওই সময় সাফার করবে। বাকিরা যেমন খেতে পারছে না, অসুবিধা হচ্ছে, তাহলে ওনাকেও সাফার করতে হবে। ওনার চাকরি বা যোগ দেখালো, ওনাকে কিন্তু ওই সময় প্রবলেম ফেস করতে হবে, কারণ ওই সময় মুহূর্তটা গন্ডগোল। কারণ করোনার পিরিয়ডে আমরা দেখলাম যে প্রচুর মানুষ মারা গেছে, তারপরে প্রচুর মানুষ গৃহবন্দী হয়েছে, ঘরে থেকে কাজ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে পরিস্থিতিটা, এটা মুহূর্তের দ্বারা আমরা বিবেচনা করে থাকি যে কোন মুহূর্তে ব্যক্তি কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে। তাই ফলিত জ্যোতিষে জাতক মানে পার্সন, প্রশ্ন আর মুহূর্ত, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এবারে জ্যোতিষশাস্ত্র শ্রেণীবিভাগ আমরা পড়লে পর আমাদেরকে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং আমি আপনাদেরকে এটাও জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে
আপনাদের সকলকে, আমরা প্রত্যেক যত জ্যোতিষী আছি তাদের সকলকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় জীবনে কখনো না কখনো। সেটা হচ্ছে ভাগ্য বড় না কর্ম বড়? এর উত্তরে কি বলবেন? চেষ্টা করুন। কর্ম বড়। কর্ম বড়, বাহ, খুব ভালো। কর্মই সব, কারণ আমরা কর্ম না করলে কিছু হবে না। এটা হচ্ছে মিঠুন পান্ডে, মানে আপনার নামটা কি জানো? মিঠুন পান্ডে নামে কোনো স্টুডেন্ট নেই। হ্যাঁ, আমার ডাক নাম মিঠুন আপনার ভালো পান্ডে। নামটা বলুন। আসলে এখানে এখানে নাম যেটা দেখতে পাচ্ছি ওইটা গলা তখন সবারই শুনি নাই না। কি নাম আপনার? আমার নাম মহন্ত শ্রী রঘুনাথ দাস গোস্বামী। আচ্ছা, রঘুনাথ দা। আচ্ছা, বুঝতে পেরেছি এবার, ঠিক আছে। আচ্ছা, উনি বললেন যে কর্মের গুরুত্ব। আর কেউ বলতে চান কিছু? বলুন শ্রীকৃষ্ণ দা। উনিও কর্ম বলছেন। আচ্ছা, আর কেউ কিছু কর্মের বাইরে কিছু বলতে চান? আপনাকে ধরুন কেউ তো এসে জিজ্ঞাসা করবে যে জ্যোতিষ চর্চা করছেন, আচ্ছা বলুন তো ভাগ্য বলো না কর্ম বলো? আপনি কি বলবেন? ওনারা তো দুইজন বললেন তো কর্ম বড়, বাকিরা? ধরুন কথোপকথন না করতে পারলে আপনি এগাতে পারবেন না। শর্মিষ্ঠাদি কি বললেন? স্যার দুটোই দরকার, কর্মও দরকার, ভাগ্যের সাথও দরকার। আচ্ছা, দুটোই দরকার, খুব ভালো যুক্তি। দুটোই দরকার, একটাকে নিয়ে জীবনে চলা যায় না, দুটোকেরই দরকার। কর্ম বড়, কিন্তু সেটা ভাগ্যের সঙ্গে পরিচালিত হতে হবে। সেটা ভাগ্যের সাথে পরিচালিত করতে হবে। বাহ, খুব সুন্দর। এই তো, এই ভালো ভালো কথা বলতে পারছেন তো। থেমে থাকলে হবে? এই তো ভালো বলছেন। দেখুন, একদমই ঠিক। ভাগ্য আর কর্ম হচ্ছে কি বলবো, একে অপরের পরিপূরক। সাইকেল দেখেছেন, সামনের চাকা পিছনের চাকা কোনো একটা চাকাকে খুলে দিন, চলবে না। এবার কেউ যদি বলেন যে স্যার কেউ সামনের চাকা তুলে চালাতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইন জেনারেলি দুটো চাকাই দরকার। ভাগ্য আর কর্ম হচ্ছে একে অপরের পরিপূরক। মানে আমি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে ধরুন আপনারা সবাই জ্যোতিষশাস্ত্র শিখতে এসেছেন, তার মানে আপনাদের ভাগ্যে জ্যোতিষশাস্ত্র শেখার যোগ আছে, এটা অস্বীকার করতে পারবেন না। নাহলে কই আপনার পাশের বাড়ির ব্যক্তি উনি তো শিখতে আসেননি, আপনার পাশের বাড়ির বন্ধু কলিগ উনি তো শিখতে আসেননি, কারণ ওনার ভাগ্যে আপাতত জাগেনি বা ভাগ্যে নেই জ্যোতিষ শিক্ষা। আপনাদের ভাগ্যে আছে তাই শিখতে এসেছেন। এবার ভাগ্যে আছে বলে শিখতে এসেছি তার মানে যে আমি ভালো জ্যোতিষী রূপে প্রতিষ্ঠিত হতে পারবো, এটা কিন্তু নয়। আমি জ্যোতিষ শিখতে এসেছি মানে আমি পশ্চিমবঙ্গে ১ নম্বর টপ অ্যাস্ট্রোলজার হয়ে যাব, এমনটা তো নয়। এর জন্য কি দরকার? আমার সঠিক কর্ম দরকার, সঠিক প্রচেষ্টা দরকার। আমি শিখতে এসেছি, স্যার আমার শেখাবে, আমাকে সেটা কি করতে হবে? বাস্তবে প্রয়োগ করতে হবে, এপ্লাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তবেই কিন্তু আমি ডেভেলপমেন্ট করতে পারবো। তাহলে আমার ভাগ্যেও থাকা দরকার, তার সাথে কি দরকার? আমার কিন্তু কর্মেও দরকার। কোনো ব্যক্তি ধরুন ভাগ্যে আছে, ধরুন আপনাদের মধ্যে কেউ একজন ভাগ্যের জোরে এখানে চলে এসেছেন, শিখছেন। উনি ধরুন চেষ্টা করেন না, উনি ক্লায়েন্ট দেখেন না, উনি প্র্যাকটিস করেন না, একদম ডাইরেক্ট চেম্বারে বসতে চায়, উনি সাকসেসফুল হতে পারবেন? কখনোই না। উনি কিন্তু বাধা পাবেন বা ব্যর্থ হবেন। কিন্তু যে ব্যক্তি ভাগ্যে আছে, শিখতে এসেছে, কিন্তু নিয়মিত ভাবে চর্চা করছে, একদিন ১ বছর পর পুরোটা সম্পূর্ণ শিখে প্র্যাকটিস তো যদি চর্চা করতে করতেই প্র্যাকটিস করছিল, তারপর উনি চেম্বারে, তখন উনি সাকসেসফুল হবেন, কারণ তিনি কর্মটাও করেছেন। তাহলে ভাগ্য আর কর্ম একে অপরের পরিপূরক। কোনো একটাকে নিয়ে আমরা জীবনে চলতে পারবো না। শুধু ভাগ্যে আছে বলেই আমরা সব পেয়ে যাব এমনটা নয়, আর কর্ম করেই যে সব পেয়ে যাব এমনটাও নয়। ভাগ্যেও থাকতে হবে এবং তার অনুপাতে আমাদেরকে কর্মটাও করে যেতে হবে। ঠিক আছে? যেহেতু অপরচুনিটি পেয়েছি, অপরচুনিটি বা সুযোগ কি? এটাই তো ভাগ্য। আপনাকে, আপনি হয়তো ফেসবুকে বা ইউটিউবে বা আমার কোনো স্টুডেন্টের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। এটা হচ্ছে ভাগ্য আপনাকে সুযোগ দিয়েছে। এরপর হচ্ছে আপনার কর্ম, আপনাকে চেষ্টা করতে হবে। তো এইটা মনে রাখবেন, ভাগ্য আর কর্ম একে অপরের পরিপূরক। মনে থাকবে, ভাগ্য আর কর্ম কি? একে অপরের পরিপূরক। পরিপূরক। কোনো একটাকে নিয়ে আমরা জীবনে চলতে পারবো না, দুটোরই প্রযোজ্য হয়। কিন্তু কিন্তু আমরা বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেখানে
কর্মের ভূমিকা থাকে না। কথায় কথায় দেখতে পাবো আমরা একটা বাংলায় খুব ভালো একটা প্রবাদ আছে, যদি ছোটবেলা থেকে জ্যোতিষ চর্চা করেছি তাই জন্য জানি, এবং আপনারা হয়তো শুনেছেন, সেটা হচ্ছে জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে না বরাহ। এই প্রবাদটা শুনেছেন আশা করি, খুবই বাংলার জনপ্রিয় প্রবাদ একটি, কম বেশি মানুষের মুখে হয়তো শুনে থাকবেন, যে জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে না বরাহ। তার মানে কি, যে এই তিনটি বিষয় না আমাদের এই জন্মে কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এই তিনটি বিষয় আমাদের এই জন্মে কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। সে দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের পূর্ব জন্মে যা কর্ম করেছি সেটার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার পূর্ব জন্মের কর্মের উপর তো আমার কন্ট্রোল নাই, এই জন্মের কন্ট্রোল উপর আমি চেষ্টা করতে পারি, কিন্তু পূর্ব জন্ম কন্ট্রোলের উপর নেই। এবার আমি বুঝাই, তাহলে বুঝতে পারবেন। ধরুন জন্ম, আপনি যে পরিবারে জন্মগ্রহণ করবেন, বলুন এটা আপনি কি চুজ করতে পেরেছেন আপনার পিতা কে হবে? এই গ্রুপে কেউ আছেন যে বলতে পারবেন যে স্যার আমি এই পরিবারে জন্মগ্রহণ করব বা আমার পিতা ইনি হবে? চুজ করতে পেরেছেন? পসিবিলিটি বটে না, উত্তর না। তাহলে জন্ম পুরোপুরি ভাবে কিসের দ্বারা নিয়ন্ত্রিত? ভাগ্যের দ্বারা। আমি কোন পরিবারে হব, আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করবো না রূপোর চামচ না স্টিলের চামচ, এটা আমার কে ডিসাইড করছে? আমার ভাগ্য ডিসাইড করছে। আমার কর্মের ভূমিকা ওখানে, এই জন্মের কর্মের ভূমিকা তো অন্তত পাচ্ছে না। তাহলে জন্মের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি দেখতে পাবো? মিউট করুন, আমি কথা বলি, ঠিক আছে? আমি একটু কথা বলতে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি সুজিত দাস বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার আমি কি আপনাকে, আমাকে না এখানে দেখা যাচ্ছে না, এসেতে আমি কি অ্যাড হইনি না? অ্যাড তো হয়েছি, মানে স্ক্রিনে আমাকে আমি দেখা বুঝতে যাচ্ছে পেরেছি না। অনলাইনে ইউজ করেন না তো তাই অসুবিধা, আপনি অ্যাড আছেন, আপনি শুনুন মন দিয়ে, ঠিক আছে? কথাগুলো মন দিয়ে শুনুন, মিউট করুন। না, যখন জয়েনিং করলাম তখন তো আমাকে দেখালো। আপনাকে দেখিয়ে লাভ নেই, বাদ দিন না। আপনি তো আমার কথা শুনতে পাচ্ছেন, এটাই ধরে রাখুন। প্রথম দিন তো আচ্ছা, অসুবিধা হবে, আমি বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, আপনাকে দেখা যাচ্ছে তো? আপনাকে দেখা যাচ্ছে। দেখবেন অ্যাডমিশনের সময় লেখাই আছে যে ক্লাসে কিন্তু অযথি কথা বলবেন না। হ্যাঁ, যেটা প্রয়োজনীয়। আমাকে আটকে দিলে, আমি যখন একটা বলার ফ্লোতে থাকছি তো আটকে দিলে সেটা কিন্তু ডাইভার্ট হবে না। সেইটা খেয়াল রাখবেন যে সবসময় যেন কথা বলবেন না। বলবেন না কেন, নিশ্চয়ই বলবেন, আমি তো বলার সুযোগ দিচ্ছি। আচ্ছা, যাই হোক। তাহলে জন্মে আমাদের কন্ট্রোল আছে কি বলবেন? না তাহলে না স্যার, না স্যার। এখানে বলতে পারবেন যে আপনার এই জন্মে কর্মের দ্বারা আমি বেছে নিতে পারবো আমার পিতা কে হবে বা আমি কোন পরিবারে জন্মগ্রহণ করবো? পারবো? পসিবিলিটি আছে? নেই। তাহলে এটা ভাগ্যের না দ্বারা স্যার, না নিয়ন্ত্রিত। স্যার। এটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত? ভাগ্যের দ্বারা, ঠিক আছে? ভাগ্যের দ্বারা। হ্যাঁ। এই যে ভাগ্যের দ্বারা। ধরুন বিবাহ, বলুন তো আজকে বিল গেটসের এত সম্পত্তি, এত অর্থ, ওনারও ডিভোর্স হচ্ছে, আটকাতে পারছে? পসিবিলিটি আছে? বিবাহ, বিবাহ কি আমাদের হাতে না স্যার। নেই? পুরোপুরি কার দ্বারা? না। ভাগ্যের দ্বারা। ভাগ্যে যদি পূর্বজন্মে ভালো কিছু থাকে তাহলে ভালো হলে বিবাহ ভালো হবে, আর না হলে গেল, না হলে গেল। তাহলে বিবাহ আমার হাতে নেই। আমি বলুন তো, আমি ভালো চাকরি করছি, গ্যারান্টি বলতে পারবেন আমার বিবাহিত জীবন সুখের হবে? বলতে পারবেন কেউ? ভালো না কর্ম স্যার, করছেন, না স্যার। ভালো চাকরি করছেন, ভালো অর্থ রোজগার করছেন, কোটি টাকা না ইনকাম না। করছেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আপনার বিবাহ ভালো হবে? পারবেন না। তার মানে কি, এটা আমাদের কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, আমাদের ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আর একটা কি, মৃত্যু। মৃত্যু বর্তমান যুগে তো মানে সোশ্যাল মিডিয়ার দরুন আমরা তো এটা খুব দেখতেই পাই। দেখবেন অনেকে বড় অ্যাক্সিডেন্ট বা গাড়ির তলায় চলে এলো, দেখবেন তাও মারা যায়নি। বলে রাখে হরি তো মারে কে? হরি যদি রাখার ইচ্ছা থাকে কে মারবে, তাই না? হরি যদি চায় রাখবো তাহলে কে মারবে? কেউ মারতে পারবে না। তাহলে দেখুন এটাও আমার কন্ট্রোলে নেই। অনেকেই দেখবেন বড় বড় জায়গা থেকে দুর্ঘটনার কবলে পড়ে, কিন্তু দেখবেন তাও বেঁচে ফিরে যায়। হয় কারণ কি? কারণ এটাও নিয়ন্ত্রণ করছে তিনি, যেটাকে আমরা ভাগ্য বলছি। যেটাকে আমরা কি বলছি? ভাগ্য। এই ভাগ্যকে আমরা দৈব বলি। ভাগ্যকে আমরা কি বলি? দৈব বলি। আর কর্মকে বলি পুরুষাকার। পুরুষাকার শব্দের সঙ্গে পরিচিত সকলে? না স্যার, একটু বললে। আচ্ছা, আমরা যেটা চেষ্টা করি, ঠিক আছে,
এফোর্ট দিই, ওটাকে আমরা পুরুষাকার বলি। আমাদের মধ্যে যে কিছু করার মানসিকতা, কিছু করার ইচ্ছা, এটাই হচ্ছে পুরুষাকার। ঠিক আছে? তাহলে ভাগ্যকে আমরা দৈব বলি, আর কর্মকে আমরা পুরুষাকার বলি। ঠিক আছে? তাহলে আমরা তিনটে বিষয় জানলাম, জন্ম, মৃত্যু, বিবাহ। এই তিনটে বিষয়ে আমাদের কর্ম না ভাগ্য কোনটা? একে অপরের পরিপূরক। না না, জন্ম, মৃত্যু, বিবাহে কি ভাগ্য না কর্ম? এটা হচ্ছে ভাগ্য, ভাগ্য, ভাগ্য। পুরোপুরি আমাদের কন্ট্রোলে ভাগ্য। তবে এইটা না, ভাগ্য, তিনটের ভাগ্য, মধ্যে দুটোকে ভাগ্য। আমার পজিটিভ নিয়ন্ত্রণ করা যায়। তিনটের মধ্যে দুটোকে নিয়ন্ত্রণ করা যায় কিসের দ্বারা? দৈবের দ্বারা। দৈব কি? যেটা ভাগ্য। এবার ধরুন আমি কোন পরিবারে হব, আমি কোথায় জন্মগ্রহণ করব, এটা নিয়ন্ত্রণ চেঞ্জ করা সম্ভব না। কিন্তু বিবাহটা আর মৃত্যুটাকে আমরা কিন্তু অনেকটাই টালমাটাল করাতে পারি। কাকের দ্বারা? মালিককে স্মরণের দ্বারা। এই জন্য যারা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক মার্গের মানুষ হন বা আধ্যাত্মিক কানেক্টেড হন, তাদের দেখবেন যে হেলথ সাফার আছে, কিন্তু তারা কিন্তু তার মধ্য দিয়েও কিন্তু জীবন অতিবাহিত করতে পারে। এই যে শক্তি, এই যে ঊর্জা কে দেন? মালিক দেয়। আমি একটা খুব ভালো কথা সকলকে বলে থাকি আমাদের প্রতিষ্ঠানে, কম বেশি আমার যে যারা ক্লাস করে, সেটা হচ্ছে আমাদের ভাগ্য কে লিখেছেন? বিধাতা। হ্যাঁ কি না? ভাগ্য কে লিখেছে? আমরা নর্মালি যেটা সবাই জানি, সেটা হচ্ছে বিধাতা। তাহলে যিনি ভাগ্য লিখেছেন, তিনি পারেন আমাদের ভাগ্য পরিবর্তন করতে বা চেঞ্জ করতে। হ্যাঁ কি না? আর কেউ পারে না, কোনো জ্যোতিষও পারে না। জ্যোতিষ পথ দেখাতে পারে। স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক মার্গের দ্বারাই কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন সম্ভব। কিন্তু ভাগ্যের পরিবর্তন কিভাবে সম্ভব? আপনার সাথে তো তার আগে কানেক্ট হতে হবে। ধরুন শ্রীকৃষ্ণ দা, উনি খুব আধ্যাত্মিক মার্গের মানুষ। হ্যাঁ, উনি রাধা নাম বা কৃষ্ণ নাম বা হরি নাম, যেই নাম হোক না কেন, খুব কানেক্টেড, জড়িত। তাহলে ওনার সাথে যদি ওনার মালিকের কানেক্ট থাকে, তাহলে ওনার জীবনে ধরুন মালিক দেখছে যে কিছু খারাপ লেখা হয়েছে, অ্যাক্সিডেন্ট লেখা আছে বা দুর্ঘটনা লেখা আছে, তাহলে যিনি লিখেছিলেন তার হাতেই কিন্তু রুল বা পেন্সিল আছে সোজা ভাষায়, ওইটা মুছে দেওয়ার বা পাল্টে দেওয়ার। দেখবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা বলবেন, ওনার বয়স কত 12 বা 15 বছর ছিল, সেটা 150 বছর পর্যন্ত বেঁচেছিলেন। কার দ্বারা সম্ভব? মহাদেব। তার মানে কি, মালিকের সাথে কানেক্ট যদি থাকতে পারেন আপনি, বা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক মার্গের মানুষ হতে পারেন, তাহলে আপনার কিন্তু ওই মৃত্যু বা দুর্ঘটনা যা ইত্যাদি খারাপ আছে, সেটা কিন্তু পরিবর্তন, দুঃখ কষ্ট তিনি কিন্তু পারবেন। তাই অতি অবশ্যই আমাদের সকলকে কিন্তু আধ্যাত্মিক। দেখবেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে অবশ্যই স্বামী প্রেমানন্দ মহারাজজির কথা নিশ্চয়ই দেখেছেন, কারণ বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। ওনার দুটো কিডনি খারাপ, বিগত 19-20 বছর হয়ে গেছে। ডাক্তারও বলেছিল জোর 4 থেকে 5 বছর উনি বাঁচবেন। তারপরেও দেখুন উনি রয়েছেন কিসের দ্বারা? ওই শ্রী শক্তির দ্বারা। আমি এটাই বোঝাতে চাইছি যে ঈশ্বর চাইলে সব সম্ভব। তাই আমরা সর্বদা সচেষ্ট হব, সৎ মার্গে থাকে, সৎ পথে চলা থেকে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবো, ঈশ্বরকে ভালোবাসবো, কারণ তিনিই পারবেন আপনার ভালো যা আছে সেটা তো হবেই, খারাপ যেগুলো আছে সেগুলো কিন্তু উনি পরিবর্তন করার ক্ষমতা ওনার হাতে, আর কেউ না। কারণ লিখেছেন উনি, তাই চেঞ্জ করার ক্ষমতাও কিন্তু ওনার হাতে। তাই এইটা একটা জীবনে মনে রাখবেন, ক্লায়েন্টদেরকেও এই আশ্বাসটাই বেশি দেবেন যে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতে। আমি আপনাদেরকে দেখবেন রেমেডি গুলো শেখাবো, প্রত্যেকটা বৈদিক উপাচার প্রাইমারি রেমেডি থাকবে, সেকেন্ডারি রেমেডি কিন্তু স্টোন রেমেডি থাকবে। প্রাইমারি রেমেডি প্রত্যেকটা উপাচার, বৈদিক উপাচার নিয়ম যদি কেউ পালন ঠিকঠাক করতে পারে, আপনি মোটামুটি প্রায় সব সমস্যার সমাধান কম বেশি করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনাকে পালন করতে হবে, তবেই পসিবিলিটি, নাহলে কিন্তু না। ঠিক আছে? গোস্বামী দা মিউট করুন, মিঠুন পান্ডে দা। আচ্ছা, পরের দিন থেকে চেষ্টা করবেন সবাই নিজের নিজের আইডি থেকে ক্লাসে জয়েন্ট হন। হ্যাঁ, তাহলে আমরা শিখলাম ভাগ্য আর কর্ম একে অপরের পরিপূরক, কিন্তু মূলত তিনটি বিষয়ে, জন্ম, মৃত্যু, বিবাহ, এখানে আমাদের ভাগ্যই মূলত কাজ করে। এবং তার সাথে আমরা জন্ম বাদ দিলে মৃত্যু, বিবাহ, যদি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক মার্গে কানেক্ট হতে পারি, তাহলে আমরা কিন্তু ওটা অনেকাংশ ভালো করতে পারি বা ভালো করে দিতে পারে মালিক। তাই অবশ্যই মালিকের সাথে কিন্তু আপনাদের সংযোগ থাকতে হবে বা সংযোগ স্থাপন করতে হবে। ওকে, এবার বিষয়ে ফিরে আসি, সেটা হচ্ছে জন্মছক।
আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করলাম, আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। Very good. দেখুন, আমরা এখানে 3 রকম জন্মছক দেখতে পাচ্ছি। কয় রকম জন্মছক দেখতে পাচ্ছি? 3 রকম। 3 রকম। 3 রকম। প্রত্যেকটার নিচে দেখুন কিছু লেখা আছে। যখন এটার নিচে লেখা আছে ইস্ট ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান। এর নিচে লেখা আছে সাউথ ইন্ডিয়া, এর নিচে লেখা আছে নর্থ ইন্ডিয়া। দেখুন, 3টে ওই 9টা গ্রহ, 12টা ভাব, 27টা নক্ষত্র, 12টা রাশি নিয়েই সবাদের কাজ। তবে এরা দেখতে আলাদা। তবে এরা কি? দেখতে আলাদা। দেখতে আলাদা। ইস্ট ইন্ডিয়ান, আমরা ভারতবর্ষে কোন দিকে থাকি? পূর্ব দিকে থাকি। আমরা ভারতবর্ষে কোন দিকে থাকি? পূর্ব দিকে থাকি। তাই আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 80% জন্মছক কেমন হয়? এটা এইরকম দেখতে। স্যার এক্সকিউজ মি, আমি দেখতে পাচ্ছি না। আপনি লেফট হয়ে একবার জয়েন করুন, একবার লেফট হন। একটা পিন ড্রপ বলে একটা অপশন হয়, ওখানে দেখুন 3 ডট আছে বা একটা পিনের মতো চিহ্ন আছে, ওই পিনটাকে টিপে দিলে স্ক্রিনটা আর যাবে না, ঠিক আছে? স্ক্রিনটা সেম থেকে যাবে। যিনি দেখতে পাচ্ছিলেন না বলছেন, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। Yes, very good. আমরা ভারতবর্ষে কোন দিকে থাকি? পূর্ব দিকে থাকি। তাই আমাদের 80% ক্ষেত্রে এখানকার জন্মছক কেমন দেখতে পাওয়া যায়? এই স্টাইলটা। যারা দক্ষিণ ভারতে থাকে তাদের এই স্টাইলটা দেখতে পাবেন, যারা নর্থের দিকে থাকবে তাদের এই স্টাইলটা। তো মূলত এই 3টে স্টাইলই ভারতবর্ষে, এখানে ওয়েস্টার্নকে কিন্তু দেখানো হয়নি। ভারতবর্ষে এই 3টে কিন্তু মেইনলি ইউজ করা হয়ে থাকে বা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আমরা কোনটাকে নিয়ে কাজ করব? ইস্ট ইন্ডিয়ান। ইস্ট ইন্ডিয়ানটাকে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তবে আপনি বাকি আদার্স দেখে নিয়ে যাবেন, ম্যাক্সিমাম নর্থ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ানেরই ভূমিকা দেখতে পাবেন, কিন্তু আমাদের এখানকার ইস্ট ইন্ডিয়ানটাই কিন্তু আপনি যত পুষ্টি দেখতে পাবেন ইস্ট ইন্ডিয়ান স্টাইলেই কিন্তু দেখতে পাবেন। বর্তমান যুগ যেহেতু প্রযুক্তির দিক থেকে অনেক উন্নত হয়েছে, তাই এখনকার মানুষজন অনেকে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান ইউজ করে, কিন্তু আগেকার যারা পুষ্টি টুষ্টি যত বানানো দেখবেন সব কিন্তু ইস্ট ইন্ডিয়ান স্টাইলে আপনি দেখতে পাবেন। স্যার একটা কথা বলবো স্যার? একটা কথা বলি, কথা বলার সাথে সাথে না মিউট করে নেবেন। এই যে নয়েজ আসে না, নয়েজটা ক্লাসটাকে প্রবলেম করে। স্যার আমি ওঙ্কার মতিলাল বলছি। আপনি দুটো কিছু দিয়ে জয়েন করেছেন বা সামনে কোনো একটা হ্যাঁ আমি ডিভাইস স্যার, আছে? আমি ল্যাপটপেতে স্যার কথাটা বলতে পারছি না। আপনি দুটো ডিভাইস জয়েন করেছেন অথবা দুখানা ডিভাইস ওপেন আছে আপনার? একটা ডিভাইস অফ হ্যাঁ আমি এটা করলাম এই কারণে ল্যাপটপেতে আমি কথা বলতে পারছি না বলে। আমারটা ওপেন হচ্ছে না। তবে আপনি একটাকে মিউট করুন। ল্যাপটপে শুধু চোখে দেখুন, ল্যাপটপটাকে সাউন্ডটাকে মিউট করুন ল্যাপটপে। দুটোতে জয়েন করেছেন ইজ ভেরি গুড, অসুবিধা নেই। আপনার অসুবিধা হলে ল্যাপটপে দেখুন ক্ষতি কি আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি ল্যাপটপের সাউন্ডটাকে মিউট করুন, ফোনের সাউন্ডটাই শুনুন, আর ল্যাপটপে দেখুন চোখে, তাহলেই তো হয়ে গেল। নয়েজ হলে অসুবিধা আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা ইস্ট ইন্ডিয়ানকে নিয়ে কাজ করব। ইস্ট ইন্ডিয়ান স্টাইল হচ্ছে এটা। ওকে, এই যে পুরো আপনারা এই যে একটা ছকের আকৃতি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটাকে বলা হয় পৃথিবী। এটি কিছু ন্যায় ধরা হয় পুরোটাকে আর্থ। কিসের ন্যায় ধরা হয়? হ্যালো, রিপ্লাই করবেন, হ্যাঁ, মানে আমি নালে বুঝতে পারবো না পেজে আছেন। একটা আর্থের টোটাল কত? 360 ডিগ্রি। 60 ডিগ্রি। আমরা কি করেছি, এই পুরো যে রাশি মানে আর্থের ইয়েটাকে 12টা ভাগে
সমান 12টা ভাগে ডিভাইড করি। যে 360 কে যদি আমরা 12 দিয়ে ডিভাইড করি, এক একটা ঘর কত করে পাবো? 30 ডিগ্রি। এক একটা ঘর কত করে পাবো আমরা? 30 ডিগ্রি। 30 ডিগ্রি, 30 30 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এক একটা ঘর আমরা পাবো 30 ডিগ্রি। 12টা মানে 12টি সমান ভাগে 360 ডিভাইড করলে এক একটা 30 ডিগ্রি। এই যে টোটাল যে 12টা ঘর আছে বা 12টা জায়গা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটারই মান কত? 30 ডিগ্রি। এই এক একটাকে আমরা রাশি বলে চিহ্নিত করি। কি বলে চিহ্নিত করি? রাশি। রাশি বলে চিহ্নিত করি। তাহলে 12টা ঘর আছে, কটা রাশি বলবো? রাশি। একটা রাশি 30 ডিগ্রি। না, কটা রাশি? 12টা রাশি বলবো। হ্যাঁ 12টা। একটা ঘর যদি একটা রাশি হয়, তাহলে 12টা ঘরে কটা রাশি হবে? 12টা ঘরে 12টা রাশি। 12টা রাশি হবে। প্রত্যেকটা রাশির মান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে এই যে সম্পূর্ণটাকে আমরা বলি রাশি চক্র। চক্র মানে গোল, গোলাকার, তাই না? চক্র মানে গোলাকার। তাহলে 12টা রাশিকে সম্মিলিত করলে আমরা বলি সম্পূর্ণ রাশি চক্র। তো সম্পূর্ণ রাশি চক্রের মান কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। একটা রাশির মান কত? 360 ডিগ্রি। একটা রাশির একটা রাশির মান 30 ডিগ্রি। এবার একটা প্রশ্ন আপনাদের মাথায় 30 ডিগ্রি। এবার আপনাদের মাথায় একটা প্রশ্ন আসা উচিত, সেটা হচ্ছে যে রাশি কেন বলা হয়? কেন রাশি বলা হয়? আমি রাশির নাম আসিনি এখনো। হ্যাঁ, আমি শুধু রাশি শব্দটা এসেছি। আগে তো রাশি শব্দটা, তারপর না মেষ রাশি, বৃষ রাশি আমরা শুনবো। কেন রাশি বলা হয়? অ্যাস্ট্রোলজি মতে তত্ত্ব 4টে আর শক্তি 3টে। না না না, রাশি এখানে তত ওসব আসেনি এখনো। রাশি কি মানে রয়াকা তালস্বয় রাশি, রাশিটা কি? ও রাশি 12টা। মনে কোনো প্রশ্ন জাগেনি যে জ্যোতিষ শিখছি রাশি জিনিসটা কি জিনিস? 12টি রাশি। 12টা রাশি, কিন্তু রাশি শব্দটা কি? কোথা থেকে রাশি শব্দটি এলো? স্যার কেউ জানে না, আপনি বলুন। জানে না তো সেটা আলাদা ব্যাপার, শিখতে তো এসেছে সবাই, তাই না? আলোচনা করলে কি হয়, নতুন কিছু বেরিয়ে আসে তো কথার মাধ্যম দিয়ে। ধরুন কেউ যদি এর থেকে ভালো কিছু জানে, আমার থেকে ভালো জানতেই পারে, অস্বীকার তো করা যাবে না। তাই চেষ্টাটা বড় কথা, হার মানে যাওয়াটা বড় কথা নয়। যিনি চেষ্টা করছেন, ধরুন শ্রীকৃষ্ণ দা বা মিঠুন দা চেষ্টা করছেন, বাকিরা চেষ্টা করছেন, ওনারা আগেই হার মেনে যাচ্ছে, তাহলে কি করে এগাবে? রাহুল দা বলছে কেউ জানে না, তার মানে তখন উনি কিন্তু আগে পরাজয় স্বীকার করে নিল যে আমি কিছু জানি না। অবশ্যই জানি না বলে শিখতে এসেছি, কিন্তু চেষ্টা করাটা বড় কথা। আমরা তো জানি না বলে শিখতে এসেছি না, জানলে তোরই না শিখতে আসতাম। চেষ্টাটা বড় কথা, এই জন্যই আমি জিজ্ঞাসা করছি। আমি জিজ্ঞাসা করার মানে কি আছে? মনকে সবসময় কোশ্চেন করতে হবে যে কেন এই জিনিসটা আসছে। সব প্রশ্নের উত্তর আমরা পাবো না, তাহলে ঋষি পরশুরামণিকে খুঁজে নিয়ে আসতে হবে আমাকে। কিছু কিছু তো পাওয়া যাবে, সেগুলো অন্তত জানার চেষ্টা করি। দেখুন, রাশি শব্দটার অর্থ আমরা সবাই জানি। রাশি মানে কি? রাশি রাশি ধন শুনেছেন? রাশি রাশি অর্থ শুনেছেন? রাশি রাশি, হ্যাঁ স্যার, রাশি রাশি ধন, তার মানে কি? রাশি শব্দের অর্থ কি? হ্যাঁ হ্যাঁ, রাশি শব্দের অর্থ কি তাহলে? রাশি মানে প্রচুর। প্রচুর ইজ রাইট, অনেকগুলি, একদম রাইট, অনেকগুলি। তা রাশি যেটা তৈরি হয়েছে সেটাগুলি হচ্ছে অনেকগুলি নক্ষত্র দিয়ে তৈরি হয়েছে একটা রাশি। অনেকগুলি নক্ষত্র। দেখবেন আমরা ছোটবেলায় যদি ভূগোল বই পড়ে থাকি, সপ্তর্ষি মণ্ডল দেখেছেন? কালপুরুষ ছোটবেলায় দেখেছেন? ওখানে কি একটা নক্ষত্র হয় না অনেক কত নক্ষত্র বলে দিয়ে হয়? সপ্তর্ষি মণ্ডল যে জিজ্ঞাসা চিহ্নের মতো হয়, আশা করি ভূগোল বই পড়েছেন। ওটা কি একটা নক্ষত্র দিয়ে হয় না 7টা নক্ষত্র দিয়ে হয়? 7টা নক্ষত্র স্যার। তেমনি কালপুরুষ দেখেছেন? কালপুরুষের ইয়ে, ঠিক আছে, ওটাও কি হয়? অনেকগুলি নক্ষত্র দিয়ে। তার মানে এই যে রাশিগুলি নির্মাণ হয়েছে কিসের দ্বারা? অনেকগুলি নক্ষত্র দ্বারা। রাশি শব্দটা এসেছে কি? অনেকগুলি থেকে। রাশি শব্দটা এসেছে কোথা থেকে?
অনেকগুলি থেকে। অনেকগুলি থেকে। যেমন আমরা প্রথম রাশি যেটা পাই সেটাকে বলি মেষ রাশি। কি রাশি বলি? মেষ। মেষ। মেষে দেখবেন একটা সিম্বল বলা হয়, একটা ভেড়ার মতো। কার মতো? ভেড়া। ভেড়াটা চিহ্ন হলো কি করে? অনেকগুলি নক্ষত্রের সন্নিবেশে একটা ভেড়ার মতো আকৃতি মনে হয়েছে। বোঝাতে পারছি? হ্যাঁ, ছোটবেলায় যেমন সপ্তর্ষি মন্ডল বা কালপুরুষের আপনারা হয়তো অবশ্যই বলা ভুল, অবশ্যই পড়েছেন জিওগ্রাফিতে বা বিজ্ঞানে, যাই হোক কিছু কোনো একটা তো পড়েছেন। ঠিক সেরকম ভাবে মেষ রাশি যে জায়গাটাকে আমরা চিহ্নিত করছি, ওখানে নক্ষত্রগুলি কি কিরকম আকৃতি নিয়েছে? একটা ভেড়ার মতো নিয়েছে। তাহলে একটা নক্ষত্রের দ্বারা হয়েছে না অনেকগুলি নক্ষত্র দ্বারা? অনেকগুলি। এই জন্য যেহেতু ভেড়ার মতো আকৃতি, তাই ওটাকে মেষ রাশি। রাশি মানে অনেকগুলি। আমি বোঝাতে সক্ষম হচ্ছি? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এইভাবে আমরা কিন্তু রাশি, এখনো অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান যদি আপনারা পড়েন বা ঘাটেন তাহলে দেখতে পাবেন সেখানে কর্কট রাশির সিম্বল কিন্তু এখনো আইডেন্টিফাই করা যায়নি। কর্কট রাশির সিম্বল একটা কাঁকড়ার বলা হয়, কিন্তু এখনো এটা রিসার্চ চলছে। এখনো সম্পূর্ণ পরিষ্কার নয় যে কর্কট রাশির সিম্বল কি আছে। অনেকটা কাঁকড়ার মতো বলে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে, কিন্তু এটা এখনো রিসার্চ। যদি আপনারা স্টাডি করেন তাহলে অবশ্যই জানতে পারবেন। দেখুন, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির সিম্বল কি বললাম একটু আগে? ভেড়া। বৃষ রাশি 2 নম্বর রাশি হচ্ছে ভেড়া। 2 নম্বর রাশি হচ্ছে বৃষ। বৃষ রাশি সিম্বল ষাঁড়। ভেরি গুড, ষাঁড়, একটা ষাঁড়। 3 নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি সিম্বল ছেলে মেয়ে, একটা আসনে একজন পুরুষ একজন নারী আলিঙ্গনবদ্ধভাবে বসে আছে। 4 নম্বর সাইন হচ্ছে রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশি সিম্বল একটু আগে বললাম কাঁকড়া। এটা নিয়ে কিন্তু এখনো রিসার্চ চলছে, হ্যাঁ। 5 নম্বর রাশি হচ্ছে সিংহ। আশা করি এটা বলতেই পারবে, সিম্বল সিংহ, লায়নের। 6 নম্বর রাশি হচ্ছে কন্যা। কন্যা সিম্বল একটা অন্ধকারচ্ছন্ন নদী, সেই নদীর উপর একটি অবিবাহিত কন্যা, যার এক হাতে প্রদীপ এবং অন্য হাতে শস্য নিয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে। 7 নম্বর রাশি হচ্ছে তুলা। তুলা রাশি সিম্বল দাড়িপাল্লা, একদম কারেক্ট। 8 নম্বর রাশি হচ্ছে বৃশ্চিক। কাঁকড়া বিছে। কাঁকড়া দেখেছেন? আমাদের এদিকে দেখা যায়, গ্রামগঞ্জে খুব দেখা যায়, শহরের এলাকায় বলতে পারবো না, তো আমাদের এদিকে খুব দেখা যায়। 9 নম্বর রাশি হচ্ছে ধনু রাশি। সিম্বল একটা মানুষ অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া। ঘোড়াটা দ্রুত গতিতে যাচ্ছে এবং মানুষটার এক হাতে তীর ধনুক আছে, সে কোনো একটা লক্ষ্যকে ভেদ করতে চাইছে। এটা ধনু রাশির সিম্বল। ঠিক আছে। 10 নম্বর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির সিম্বল ছাগল। স্যার এখানেও কনফিউজ আছে, ছাগলও বলা হয় আবার কুমিরও বলা হয়, রাম ছাগলও বলা হয় আবার কুমিরও বলা হয় তাকে। 11 নম্বর রাশি হচ্ছে কুম্ভ রাশি। সিম্বল এক বৃদ্ধ তার কলস থেকে সর্ষে ঝরে পড়ছে। একটা মানুষ তার কাঁধে শস্যপূর্ণ কলস, সেই কলস থেকে শস্য কিন্তু মাটিতে পড়ছে, ঝরে পড়ছে। 12 নম্বর রাশি হচ্ছে মীন রাশি, সবথেকে সর্বশেষ রাশি। কি মীন রাশি সিম্বল? গভীর জলে দুটি বিপরীতমুখী মাছ। দুটি মাছ একে অপরের বিপরীতে অবস্থান করছে। এখানে একটা জিনিস নোটিশ করার আছে। কি জিনিস নোটিশ করার আছে? যদি খেয়াল করে দেখেন, আমি 1 2 করে কাউন্ট করছিলাম কেমন, ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীতে? অ্যান্টি ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। আমি এখানে ক্লকওয়াইজ কাউন্ট করি নাই, অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করেছি। এবার মাথায় প্রশ্ন আসা উচিত আপনাদের, কেন স্যার অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করেছি? আমি তো ক্লকওয়াইজ কাউন্ট করতে পারতাম। আমরা অ্যান্টি, হ্যাঁ বলুন। আমরা 1 2 3 4 5 ভাবে আসছি তো অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ মানে কেন? আমরা তো এইদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আসতে পারতাম, কেন আসিনি? গ্রহগুলি ঘুরছে স্যার। গ্রহগুলি ঘুরছে মানে গ্রহটা কেমন ঘোরে?
ঘোড়া ঘুরে, ঘোড়া কেমন ঘোরে বলুন বলুন, চেষ্টা করুন, চেষ্টা করলে আসবে তো, অনেক কিছু আসবে। ওটা ডান দিকে ঘোরে অ্যান্টি ক্লকওয়াইজ। মানে আপনি বলছেন ঘোড়া অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে? হুম। শুক্র কোন দিকে ঘুরে জানেন? হ্যাঁ, শুক্র কোন দিকে ঘুরে জানেন? গুগল করুন যে ভেনাসের রোটেশন কোন দিকে। দেখুন ভেনাস বাকি গ্রহদের মতো ঘোরে না, উল্টো দিকে ঘুরে। কি বললাম? ভেনাস বাকি গ্রহদের মতো ঘোরে না, বা ভেনাস উল্টো দিকে ঘোরে। দেখুন গুগল করুন, বিশ্বাস না হলে আমার কথা সার্চ করে দেখে নিন। ভেনাস দেখুন নর্মাল গ্রহদের মতো ভেনাস কিন্তু ঘোরে না, ভেনাস কিন্তু উল্টো দিকে ঘোরে। আচ্ছা যাই হোক, সেটা ম্যাটার না। প্রশ্নটা এখানে জাগ্রত হওয়ার দরকার, কেন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এখানে কাউন্ট করছি, ক্লকওয়াইজ। স্যার এটা কি নর্থ ইন্ডিয়ান স্টাইল বলে? হ্যাঁ, নর্থ ইন্ডিয়ান স্টাইল? কোথায় নর্থ ইন্ডিয়ান? আমরা তো ইস্ট ইন্ডিয়ান করছি। ইস্ট ইন্ডিয়ান স্টাইল সেই জন্য আমরা তো ইস্ট ইন্ডিয়ান করছি, অবশ্যই এটাই হচ্ছে হ্যাঁ উত্তর। এটা একটা আঞ্চলিক ভিত্তিক প্রসেস, ইস্ট ইন্ডিয়ান স্টাইল একটা জায়গার, ঠিক আছে, রিজিওনাল প্রসেস। দেখুন খেয়াল করে, যদি সাউথ ইন্ডিয়ান কাউন্ট করার প্রসেস দেখুন কোন দিকে, কোন দিকে? ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ কাউন্ট। Clockwise, ওরা কি sir. ভুল কাউন্ট করছে? ওরা কি ভুল কাউন্ট করছে? না। হ্যাঁ, তাহলে এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, তাছাড়া কিছু নয়। কেউ কখনো যদি জিজ্ঞাসা করে নেয় যে কেন কাউন্ট হয়, অনেকে অনেক অযৌক্তিক কথা থাকে, ওই যে যেমন ঘোরের রোটেশন, বলবেন ভেনাস কোন দিকে রোটেট করে, ভেনাস বিপরীত দিকে রোটেট করে, ঠিক আছে, বাকি গ্রহদের থেকে। এটা একটা প্রসেস। আচ্ছা আমি বুঝাই। দেখুন আমরা বই পড়ি কোন দিকে? লেফট থেকে রাইটে। রাইটে পড়ি তো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ যারা উর্দু উর্দু থেকে পড়ে তারা right। কোন দিকে পড়ে? রাইট থেকে লেফট। তাহলে ওরা কি ভুল করে? না। আপনি কি বলতে পারবেন ওরা ভুল করে? পারবেন বলতে? ওরা ভুল করে না স্যার। ওটা একটা প্রসেস, না। ওটা একটা প্রসেস, ওখানকার ওটা পদ্ধতি, আর কিছু না। আমি বোঝাতে সক্ষম হচ্ছি? তাহলে এই যে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীতে কেউ যদি প্রশ্ন করে হ্যাঁ। নেয়, প্রশ্নটাকে তখন শিখতে গেলে আমাকে অন্তত কিছু জানতে হবে না বেসিক। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে নেয়, আমি যে আমার কাছে থটই ক্লিয়ার নাই নিজের কাছে, আমি ক্লায়েন্টকে কি বলবো বা কাউকে কিভাবে উত্তর দেবো, যেটা বলবো। আর ওই রোটেশন বললে আগে বলবেন যে ভেনাস কোন দিকে ঘুরে, আপনি বলুন, ঠিক আছে, আর দেখজনে বলতে পারবে না। যে হ্যাঁ অবশ্যই যারা চর্চা করবে, রিসার্চ করবে, তারা নিশ্চয়ই বলতে পারবে, কেন পারবে। যাই হোক, তাহলে এটা একটা জাস্ট পদ্ধতি বা প্রসেস। আমরা ইস্ট ইন্ডিয়ানে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি, তাই গুনছি। এই সাউথ ইন্ডিয়ানে চলে আসে, দেখবেন তার কাউন্ট পাল্টে যাবে। তাই এই নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। ওকে, তাহলে আমরা 12টা রাশি পেলাম, 12টা রাশির সিম্বল জানলাম, কাউন্ট প্রসেস জানলাম, ঠিক আছে, রাশি শব্দের অর্থ জানলাম, রাশি কিভাবে এসেছে সেটা অবধি জানলাম। এবার আমরা জানবো এই যে প্রত্যেকটা রাশি আছে, প্রত্যেকটা রাশিকে আমরা একটা মালিকের আন্ডারে ফেলেছি, এটাকে আমরা বলি রাশি অধিপতি। কি বলি? রাশি অধিপতি। অধিপতি না, রাশি অধিপতি। অধিপতি। যেমন মেষ রাশির অধিপতিকে এখানে তখন লেখা আছে কে? মঙ্গল। মঙ্গল। মঙ্গল স্যার। বৃষ রাশির অধিপতি শুক্র। শুক্রদেব। আচ্ছা আমি পরের স্লাইড দেখাই, তাহলে ক্লিয়ার আসবে। যেমন মেষের ঘরে কে লেখা আছে? মঙ্গল। বৃষের ঘরে শুক্র, মানে বৃষ রাশির অধিপতি শুক্র। মিথুন রাশির অধিপতি শুক্র। বুধ। কর্কট রাশির অধিপতি চন্দ্র। সিংহ রাশির অধিপতি চন্দ্রদেব। রবি। কন্যা রাশির অধিপতি রবিদেব। বুধ। তুলা রাশির অধিপতি বুধদেব। শুক্র। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। মঙ্গল। ধনু রাশির অধিপতি বৃহস্পতি। মঙ্গলদেব। মকর রাশির অধিপতি শনি। কুম্ভ রাশির অধিপতিও শনি এবং মীন রাশির অধিপতিও বৃহস্পতি। এখানে আবার একটা প্রশ্ন আসা দরকার। কি প্রশ্ন? যদি নোটিস করেন তাহলে দেখুন রবি আর চন্দ্র একটা করে, আর বাকি গ্রহরা দুটো করে। এবার প্রশ্ন হতে পারে যে কেন ওরা একটা ওরা দুটো? কি দোষ করলো রবি চন্দ্র যারা একটা, আর কি দোষ করলো তারা যে দুটো?
তা রবি হচ্ছে পিতা আর একদম চন্দ্র correct, হচ্ছে মাতা আর একদম এগুলো কারেক্ট, একদমই ছেলে। ঠিক, ঠিকই বলেছে। এই তো পড়াশোনা করে, কে বলেছে হ্যাঁ। পড়াশোনা করে? রবি হচ্ছে কি বলেছে রাহুল? সৌরজগতের পিতা, চন্দ্র হচ্ছে, ঠিক আছে, আমরা মাতা। সেই জন্য এদের সন্তান হচ্ছে এনারা। যদি নোটিস করেন তাহলে দেখতে পাবেন চন্দ্রের এইদিকে কোন গ্রহ আছে? বুধ। বুধ আছে। রবির এইদিকে কোন বুধ। গ্রহ আছে? বুধ। বুধের বুধ। পর কে আছে? শুক্র। এইদিকেও বুধের পর কে আছে? শুক্র। শুক্র। শুক্রের পর কে আছে? শুক্রদেব। মঙ্গল। মঙ্গল। এইদিকে শুক্রের পর কে আছে? মঙ্গল। মঙ্গলের পর মঙ্গল বৃহস্পতি। মঙ্গল। বৃহস্পতি। বৃহস্পতি। এইদিকেও মঙ্গলের পর কে আছে? বৃহস্পতি। বৃহস্পতি। বৃহস্পতির এদিকের পর বৃহস্পতি। শনি। শনি। এইদিকেও বৃহস্পতির পর শনি। শনি। তাহলে এই শনি। দিকটা হচ্ছে চন্দ্রের সন্তান, এই যে উপরের দিকটা টেনে দিলাম লম্বা লাইন, আর এই দিকটা হচ্ছে রবি। এগুলা কি বলুন তো, যখন আমরা যোগ করব, শুভ যোগ, শুভ যোগের ইম্প্যাক্ট উপর দিয়ে চন্দ্রের বেশি পড়ে, আর শুভ রবির যোগের ইম্প্যাক্ট নিচের দিয়ে বেশি পড়ে। এটা এখন মাথায় ঢোকাতে হবে না, পরবর্তীকালে ঠিক সময় এলে ঢুকে। তবে আপাতত জেনে রাখুন যে এই যে রবি পিতা চন্দ্র মাতা যিনি বলেছেন, কি কি নাম যেন, কে বললেন? খুব ভালো বলেছেন, রাহুল। রাহুল প্রধান। রাহুল। এই তো পড়াশোনা করছে। এবার হচ্ছে যে বিষয়টা আমরা 12টা রাশি জানলাম, রাশিদের রবি চন্দ্র জানলাম। এবার আমরা রাশি সম্পর্কে, মানে পদার্থ হিসাবে রাশি সম্পর্কে আমরা কিন্তু নলেজ এবার জানতে চাইবো। পদার্থ হিসাবে রাশি কয়টি? খাতা পেন, এবার খাতা পেন লাগবে, খাতা পেন সঙ্গে রাখো। পদার্থ হিসাবে রাশি কয়টি? 4টি। 4টে। কি কি? অগ্নি, পৃথিবী, বায়ু, জল। অগ্নি, অগ্নি, পৃথিবী, বায়ু, জল। বায়ু বায়ু, জল। এবং জল। অগ্নি, পৃথিবী, বায়ু এবং জল। বায়ু, জল। অগ্নি, পৃথিবী, বায়ু এবং জল। ঠিক আছে, একদম কারেক্ট দিয়েছে। অগ্নি, জল। পৃথিবী, বায়ু। আমি যদি সিম্বলটা দেখাই, মানে চিত্রটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। সরি, এটা মানে মিস চলে গেছে। যাই হোক, সরি, হ্যাঁ, ওটা কোনো মিস চলে গেছে। দেখুন, মেষের ঘরে কি লেখা আছে? সিংহের ঘরে? অগ্নি। আর ধনুর ঘরে? অগ্নি। অগ্নি। তাহলে মেষ, সিংহ, ধনু হচ্ছে অগ্নি অগ্নি। রাশি। মেষ, সিংহ, ধনু হচ্ছে অগ্নি তত্ত্বের রাশি। অগ্নি রাশি। অগ্নি তত্ত্বের রাশি। একদম খুব সুন্দর শব্দ, অগ্নি তত্ত্বের রাশি। বাহ, ভালো লাগলো, অগ্নি তত্ত্বের রাশি। বিষতে পিতৃ লেখা আছে, কন্যায় পিতৃ লেখা আছে, আর মকরে। তাহলে বিষকন্যা মকর হচ্ছে পৃথ্বী তত্ত্বের রাশি। পৃথ্বী তত্ত্বের রাশি। Great, পৃথিবী right, তত্ত্বের রাশি। একদম। মিথুনের ঘরে বায়ু লেখা আছে, তুলার ঘরে বায়ু লেখা আছে, কুম্ভর ঘরে বায়ু লেখা আছে। তাহলে মিথুন, তুলা, কুম্ভ বায়ু তত্ত্বের বায়ু রাশি। তত্ত্বের রাশি, একদম কারেক্ট। কর্কটের ঘরে বায়ু জল তত্ত্বের লেখা রাশি। আছে, বৃশ্চিকের ঘরে জল লেখা আছে, এবং মিনের ঘরে জল লেখা আছে। তাই কর্কট, বৃশ্চিক, মিন জল তত্ত্বের রাশি। জলতত্ত্বের রাশি। তাহলে মেষ, জলতত্ত্বের। সিংহ, ধনু অগ্নিতত্ত্ব, বিষকন্যা মকর পৃথিবীতত্ত্বের, মিথুন, তুলা, কুম্ভ বায়ুতত্ত্ব, এবং কর্কট, বৃশ্চিক, মিন হচ্ছে আমাদের জলতত্ত্বের রাশি। এবার আমরা যেহেতু পদার্থ হিসাবে রাশি পড়ছি, তাহলে এদেরকে পদার্থের রূপ সম্পর্কে জানতে হবে। পদার্থের রূপ আমি একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন বায়ু হচ্ছে পদার্থের গ্যাসীয় রূপ, কি রূপ? গ্যাসীয়। জল হচ্ছে পদার্থের তরল রূপ, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে বলুন পৃথিবী পদার্থের কি রূপ? তরল। মাটি। ওই মাটি বললে হবে? কি রূপ সেটা আদি। বলতে হতো। স্থির। কঠিন রূপ, কঠিন, না, কঠিন, কঠিন। সলিড, সলিড, কঠিন। হ্যাঁ। ঠিক আছে, পৃথিবী হচ্ছে পদার্থের কঠিন রূপ। আর অগ্নি পদার্থের কি রূপ? কঠিন রূপ। অগ্নি পদার্থের কি রূপ?
আহুতি রূপ। জ্বলন্ত রূপ। জ্বলন্ত রূপ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সান্দ্র অবস্থা বোঝেন অগ্নির? আচ্ছা, আগ্নেয়গিরি দেখেছেন? টিভিতে সচক্ষে দেখেনি, টিভিতে দেখেছেন আগ্নেয়গিরি? হ্যাঁ হ্যাঁ ওর হ্যাঁ হ্যাঁ ওর স্যার। নিচে তো অগ্নি আছে, কিন্তু কি অবস্থায়? সুপ্ত অবস্থায়। যতক্ষণ না ও ফাটবে ততক্ষণ ও লাভা বার ঠিক আছে, আক্রমণাত্মক ঠিক আছে। অবস্থা। ওই জন্য অগ্নি হচ্ছে পদার্থের সান্দ্র অবস্থা। অগ্নি হচ্ছে পদার্থের কি অবস্থা? সান্দ্র বা প্লাজমা সান্দ্র অবস্থা। অবস্থা। এখানে একটা বিষয় সান্দ্র। আপনারা হয়তো শুনে থাকবেন, এখানে আমরা পদার্থের কটি রূপ পেলাম? 4টে। 4টে। শর্মিষ্ঠা দি কটা রূপ পেলাম পদার্থের? 4টে স্যার। 4টে পেলাম। অগ্নি, পৃথিবী, বায়ু, জল। কিন্তু আমরা ছোট থেকে পদার্থের কটা রূপ সম্পর্কে জেনে এসেছি? 5টা। কি কি বলুন তো, 5টার নাম কে কে বলতে পারবে? 5টে। কঠিন, তরল, গ্যাসীয়। অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। না, ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম। তাই না? এই 5টা শুনে আসিসনি? হ্যাঁ, ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম। আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ। এগুলো রূপ বলে দিই। ক্ষিতি হচ্ছে পিতৃদত্ত, ক্ষিতিকে বলা হয় পিতৃ। অব মানে জল, অব মানে জল। মরুদ মানে বায়ু, জল। বায়ু। আর তেজ মানে বায়ু। অগ্নি। তাহলে এখানে বোম তত্ত্ব কোথায় গেল? বোম মানে আকাশ তত্ত্ব, বোম মানে অগ্নি। আকাশ তত্ত্ব। আকাশ। আকাশ তত্ত্ব কোথায় গেল? আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব। মিঠুন পান্ডেরা মিউট করুন। আকাশ তত্ত্ব কোথায় গেল? কি আমরা এখানে তো অগ্নি, পৃথিবী, বায়ু, জল পেলাম। অগ্নি হচ্ছে আমরা জানলাম তেজ, মরুদ হচ্ছে বায়ু, অপ হচ্ছে জল, ক্ষিতি হচ্ছে পৃথিবী। তাহলে 4টে পেয়ে গেলাম। তাহলে আকাশ তত্ত্ব কোথায়? তো ঋষিমণিদের জন্য ব্যবহার হতো, মানে উপরে। ওটাকে আচ্ছা ঠিক আছে, মিউট করুন। সাধারণ মানুষদের জন্য তো ধরা হয় না। আকাশ তত্ত্ব যদি আপনি পড়েন তাহলে এখানে এটা পাবেন, সেটা হচ্ছে যে যার মধ্যে সৃষ্টি, স্থিতি আর লয়, এই 3টে শব্দ ইউজ করা হয় আকাশ তত্ত্বে। সৃষ্টি মানে যেখানে তৈরি হয়, স্থিতি মানে যেখানে স্থিত হয়, আর লয় মানে যেখানেই ধ্বংস হয়। মানে যেখানে তৈরি হয় ওখানেই থাকে, আবার ওখানেই ধ্বংস হয়। তার মানে কি, অগ্নি, পৃথিবী, বায়ু, জল এই 4 সমন্বয় মিলিয়েই তোর তৈরি কে? আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব স্যার। আকাশ তত্ত্ব কোনো আলাদা তত্ত্ব নয়। অগ্নি, পৃথিবী, বায়ু, জল এই 4 তত্ত্বের সমন্বয়ে গঠিত কে? আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব। কারণ এর মধ্যেই সৃষ্টি হয়, এর মধ্যেই স্থিতি হয়, এর মধ্যেই লয়। সৃষ্টি, স্থিতি, লয় এই শব্দটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? তাহলে আকাশ, এই জন্যই দেখবেন আমাদের সব থেকে বড় প্ল্যানেট ওনাকে আকাশ তত্ত্বের গ্রহ বলে। বড় প্ল্যানেট কে? সব থেকে বিগ প্ল্যানেট? বৃহস্পতি স্যার। একদম কারেক্ট। বৃহস্পতিকে আকাশ তত্ত্বের গ্রহ বলা হয়, কারণ বৃহস্পতির মধ্যে সব তত্ত্বই আছে। বৃহস্পতির মধ্যে সব তত্ত্বই পাওয়া যায়, ওই জন্য বৃহস্পতিকে আকাশ তত্ত্বের গ্রহ বলা হয় সব থেকে। একদম রাইট। আচ্ছা, এবার খাতা পেন বার করুন, বার করে বলবেন। হয়েছে বার করো খাতা পেন। খাতা পেন লাগবে এখন, নাহলে হবে না। হ্যাঁ করেছি। কারণ এখানে এখানে কিছু জিনিস নোট করেছি। না করলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আমরা কি শিখছি? অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজি, ফলিত জ্যোতিষ, মনে রাখবেন। তাই আমরা প্রত্যেক দিনই কিন্তু প্রেডিকশন শিখবো। আমরা থিওরি পার্টে যাব, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ গেইন করবো প্রত্যেকটা দিনে। ঠিক আছে? প্রত্যেক দিন যাব, নতুন কিছু শিখবো। প্র্যাকটিক্যাল নলেজ যদি না আমরা গেইন করতে পারি, মেইনলি হচ্ছে আমাদের প্রেডিকশন শেখা। ঠিক আছে? বর্তমান যুগে আমরা অনলাইনে প্রেডিকশন স্কিলটা ভালো ডেভেলপমেন্ট না করতে পারলে মুশকিল আছে। ওকে, যাই হোক, এই যে 4টে তত্ত্ব বললাম, এই 4টে মানে পদার্থ হিসাবে, এই 4টে তত্ত্বের গুণাবলীগুলি আমরা লিখবো। লিখুন অগ্নির গুণাবলী। অগ্নি হেডিং দেন বা অগ্নির গুণাবলী, যাই হোক অগ্নি বলে লিখুন। লিখুন ক্ষমতা, কমা দেবেন,
শ্রেষ্ঠতা, জেদি, সাহসী, উচ্চাভিলাষী। উচ্চাভিলাষী মানে অনেক বড় আর কি চিন্তাধারা, উন্নত, মানে অনেক চাহিদা আর কি। যারা নিজের দাবিদার তুলে ধরতে পছন্দ করে, বলে বলবেন, আমি আপনাদের অপেক্ষায় আছি কিন্তু। হ্যাঁ অ্যান্সার হয়ে গেছে। ও আচ্ছা হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, পৃথ্বী রাশি হচ্ছে, লিখুন, বাস্তববাদী, হ্যাঁ স্যার হয়েছে। যুক্তিবাদী, হ্যাঁ স্যার। মানে এটা খুব প্র্যাকটিক্যাল হয়, ঠিক আছে, পরিকল্পনা, প্ল্যানিং করে আর কি। হিসাবি, হ্যাঁ স্যার। আচ্ছা, বায়ু লিখুন, বুদ্ধিমান, ইন্টেলিজেন্সি, স্নেহপ্রবণ, কি বললেন স্যার ওটা? স্নেহপ্রবণ মানে কি স্যার ভালোবাসে, বুঝতে পারলাম না ভালো। ভালোবাসে মানুষকে, স্নেহ স্নেহপ্রবণ। করে, স্নেহ করে, বোঝা গেছে? হ্যাঁ স্যার হ্যাঁ। অ্যান্সার হয়েছে। ক্ষমাশীল এবং কিছুটা ভাববাদী, কিছুটা কি বললেন স্যার? ভাব কি? ভাববাদী, ভাববাদী মানে একটু ভাবনার জগৎ আর কি, মানে ভাবুক টাইপের যেটা আর কি, যেটা কথা। তো পুরোটা নয়, কিছুটা, ওই জন্য কিছুটা ভাববাদী শব্দটি ইউজ করা হয়েছে। জল লিখুন, এরা স্যার বায়ু। বায়ু বললাম যে, বুদ্ধিমান, স্নেহপ্রবণ। আচ্ছা। ওটা কি মানে ও পিচিতে ঢুকে গেছে? আচ্ছা ঠিক করে নি, পৃথিবীর মধ্যে লিখে ফেলেছি আচ্ছা স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। হ্যাঁ, বায়ু হচ্ছে বুদ্ধিমান, স্নেহপ্রবণ, ক্ষমাশীল, কিছুটা ভাববাদী। ক্ষমাশীল। আচ্ছা, আচ্ছা। জল লিখুন, জল হচ্ছে শান্ত প্রকৃতির, মানে একটু পোলাইটনেস বলতে পারেন, একটু সফট টাইপের আর কি। কল্পনা প্রবণ, ইমোশনালের বাংলায় কি বলবো? মাঝে মাঝে এমন এমন শব্দ আছে ভাবি না বাংলা, ইমোশনাল লিখে দেবো। আবেগ। হ্যাঁ, ইমোশনাল তো আবেগই হবে, আবেগপ্রবণ। ইমোশনাল মানে একটু
পোলাইটনেস, নম্র, ভদ্র, ঠিক আছে, কল্পনা প্রবণ, শান্ত প্রকৃতির, সফটনেস প্রকৃতির থাকে, ইমোশনাল প্রকৃতির হয় আর কি। আসলে জল হচ্ছে এমন একটা জিনিস, যেই পাত্রে রাখবেন সেই পাত্রের মতো নেচারের আকৃতি নিয়ে নেয়, ঠিক আছে। এই জন্য আর শান্ত, নরম, এই যে মানে যেমন মানে হাসি ঠাট্টা হয়ে হুল্লোড় পেলে তো ওইরকম হয়ে গেল, স্যাডনেস পেলে তো স্যাডনেস হয়ে গেল, মানে যেমন পাত্র পাচ্ছে তেমন তার রূপকে পরিবর্তন করে ফেলে। দেখুন, এবার বিচারের জন্য তিনটি বিষয় আমাদেরকে দেখতে হবে। রাহুল প্রধান, বলুন স্যার। ওই সাউন্ড আসছে বলে মিউট করবেন, হ্যাঁ, প্রথম দিন বলে খুব একটা কিছু বলছি না, আর তবে চেষ্টা করবেন মিউট রাখার, কারণ আপনারাও তো অভ্যস্ত নন না। কিন্তু যখন 2-3টে ক্লাস হয়ে যাবে তখন ডিস্টার্ব করলে সমস্যা হবে, কারণ যত সময় যাবে ক্লাসের গুণগত বিষয়টা আরো বেশি বাড়বে, তখন ডিস্টার্ব হলে বাকিদের অনেক সমস্যা হবে। হ্যাঁ স্যার, হয়েছে স্যার। দেখুন 1 নম্বর, লগ্ন অধিপতি গ্রহ কোন রাশিতে অবস্থান করছে সেটা দেখতে হবে। লগ্ন অধিপতি গ্রহ কি জিনিস আমি বুঝিয়ে দেবো, অসুবিধা নেই, আপাতত লিখুন। 1 নম্বর পয়েন্ট লিখুন, লগ্ন অধিপতি গ্রহ কোন রাশিতে অবস্থান করছে সেটি দেখতে হবে। 2 নম্বর লিখুন, চন্দ্র গ্রহ কোন রাশিতে অবস্থান করছে সেটিকে দেখতে হবে। আর 3 নম্বর লিখুন, রবি গ্রহ কোন রাশিতে অবস্থান করছে সেটিকে দেখতে হবে। লেখা হলে বলবেন। হয়েছে লেখা? হ্যাঁ স্যার, হয়েছে। এবার আমরা একটা ছক দেখব। এটা হচ্ছে একটা ছক, ঠিক আছে। এবার প্রথমত হচ্ছে যে আমাদের কি লেখা আছে, 1 নম্বর পয়েন্ট, লগ্ন অধিপতি গ্রহ কোন রাশিতে আছে সেটা দেখে। এবার লগ্ন চিনি না তো লগ্ন অধিপতি কোথা থেকে পাবো? খুব সহজ ভাষায় দেখুন, এখানে লগ্ন বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। তাহলে এইটার অধিপতি মানে এইটার মালিক যে হবে সেটাই হবে লগ্ন অধিপতি গ্রহ। আমরা প্রথমেই আজকে শিখেছি। তাহলে এইটার রাশিটার নাম কি? একটু আগে পড়েছিলাম, এই রাশিটার নাম মেষ রাশি। মেষ। এটার মালিক আমার ধরুন মনে পড়ছে না, আমি আগের স্লাইডে গিয়ে দেখবো। এটার মালিক কে? মঙ্গল। মঙ্গল। দেখুন এখানে লেখা আছে মঙ্গল, দেখতে পাচ্ছেন? মঙ্গল। তাহলে আমরা এখানে গিয়ে দেখবো মঙ্গল কোথায় লেখা আছে। মঙ্গল কোথায়? এই তো মঙ্গল লেখা আছে, দেখতে পেয়েছেন? হ্যাঁ, এবার হচ্ছে যে তাহলে এই রাশিটা কি? হ্যাঁ, দেখতে পেয়েছি। এই রাশিটা, কারণ বলেছিলাম লগ্ন অধিপতি কখনো কুম্ভ রাশি। এবার আমরা কি পড়ছি? পদার্থ হিসেবে রাশি পড়ছি। আমরা কি পড়ছি? পদার্থ হিসেবে রাশি পড়ছি। তাহলে এটাকে কুম্ভ বললে খালি হবে না, এটা কি রাশি পদার্থ হিসেবে সেটা জানতে হবে। দেখুন কি রাশি এটা? বায়ু রাশি। বায়ু রাশি। তাহলে আমরা এখানে পাশে বয়া আকার লিখে দিলাম, ঠিক আছে, যাতে মনে থাকে এটা বায়ু রাশি। ওকে, তারপরে কোন গ্রহ দেখতে বলেছিলাম লগ্ন অধিপতির পর? চন্দ্র। দেখুন চন্দ্র, এই তো দেখুন চন্দ্র লেখা আছে। এবার জানতে হবে এটা কি রাশি? বিশ্ব রাশি। পদার্থ হিসেবে কি রাশি? আমরা স্লাইডটা দেখে নিই। কি রাশি এটা? পৃথ্বী রাশি। ঠিক আছে, লেখা আছে পৃথ্বী। তাহলে আমরা এখানে পৃথ্বী লিখে দিই। আর একটা গ্রহ দেখতে হবে, কে? রবি। এই তো রবি। তবে এটা কি রাশি আমরা জানি না, একবার স্লাইডটা দেখে নিই। কি রাশি এটা? অগ্নি রাশি। অগ্নি রাশি, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ লিখে দিলাম, হ্যাঁ, যাতে মনে থাকে। এবারও আমরা এটা কি করছি, একটা ব্যক্তির চরিত্র বা ক্যারেক্টার বিচার করছি, তার বৈশিষ্ট্য কি, তার গুণাবলী কি। আমরা জন্মছক থেকে একটা ব্যক্তির ক্যারেক্টার কেমন হবে বা তার বৈশিষ্ট্য কেমন হবে সেটা বার করবো কিভাবে? এইভাবে। একটা ব্যক্তির বৈশিষ্ট্য কেমন হবে, তো সবারই একটা তো আলাদা আলাদা স্বভাব আছে না, বা গুণাবলী আছে,
সেই গুণাবলী বার করার প্রসেসটা প্রথম ধাপ। এটা টোটাল 3টে ধাপ আছে, প্রথম ধাপ হচ্ছে এটা, ঠিক আছে। এবার আমাকে বলুন, আমরা বায়ু পেলাম প্রথমে, তাহলে কি প্রেডিকশন করব? খাতায় লেখা আছে একটু আগে। বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, ক্ষমাশীল, ভাবুক। আচ্ছা, তারপরে আমরা পৃথিবী পেয়েছি, কি বলবো? বাস্তববাদী, যুক্তিবাদী, পরিকল্পনা। বাস্তববাদী পরিকল্পনা। আচ্ছা, লাস্টে অগ্নি পেয়েছি, ক্ষমতা চোর। ক্ষমতা, সাহস, এবার উচ্চাভিলাষ। হচ্ছে আমরা রাইট বলছি, কিন্তু সাহসী, ক্লায়েন্টকে জেদি। এইভাবে বললে হবে না, ক্লায়েন্টকে একটু গুছিয়ে বলতে হবে। ধরুন প্রথমে বায়ু পেয়েছি, তাহলে আমি কি বলবো? এই জাতক বা জাতিকা অতি অবশ্যই কি বুদ্ধিমান, অতি অবশ্যই বুদ্ধিমান এবং বুদ্ধিমান। স্নেহপ্রবণ বুদ্ধিমান। এবং স্নেহপ্রবণ। বেশ, বায়ু পেয়েছি। তারপরে কি পেয়েছি? পৃথ্বী। তাহলে এই জাতক বা জাতিকা অতি অবশ্যই বুদ্ধিমান এবং পৃথ্বী। স্নেহপ্রবণ। তার সাথে ইনি কিন্তু খুব যুক্তিবাদী এবং বি প্র্যাকটিক্যাল। তার সাথে ইনি কিন্তু খুবই যুক্তিবাদী এবং বি প্র্যাকটিক্যাল, মানে বাস্তববাদী প্রকৃতির। ঠিক আছে, লাস্টে কি পেয়েছি? অগ্নি। তাহলে আমরা কি বলবো? তারই সাথে ইনি নিজের ক্ষমতা বা নিজের দেখুন, শ্রেষ্ঠতাকে সাহসী। সবারই সামনে তুলে ধরে, নিজের ক্ষমতা বা শ্রেষ্ঠতাকে সবারই সামনে একটু গুছিয়ে বলতে তুলে হবে, ধরে। একটু গুছিয়ে বলতে হবে, তাহলেই কিন্তু ওনার বৈশিষ্ট্য সম্পর্কে বলা হবে। তাহলে আমরা প্রথম ধাপ শিখলাম কিভাবে একটা ব্যক্তির বৈশিষ্ট্য বলতে হয়। এটা 3টে ধাপ আছে, এটা প্রথম ধাপ। প্রথম ধাপটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে। দ্বিতীয় ধাপে আমরা পাবো শক্তি হিসাবে। কি হিসাবে পাবো? শক্তি হিসাবে। এখানে আমরা 3টে জিনিস পাবো, শক্তি হিসাবে। একটা চর, একটা স্থির, একটা দাত্তক। চর, স্থির আর দাত্তক। চর কোনগুলি? দেখুন, মেষ হচ্ছে চর, কর্কট চর, মকর চর আর তুলা চর। তাহলে মেষ, কর্কট, তুলা আর মকর কি রাশি? চর রাশি। বৃষ, সিংহ, বৃশ্চিক আর কুম্ভ হচ্ছে স্থির রাশি। তাহলে বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ কি রাশি? স্থির রাশি। মিথুন, কন্যা, ধনু এবং মীন হচ্ছে দাত্তক রাশি। অর্থাৎ মিথুন, কন্যা, ধনু আর মীন কি? যেভাবে আমরা পদার্থ হিসেবে রাশি তত্ত্বগুলি পড়লাম, এখানে শক্তি হিসেবে রাশিকে কিন্তু জানতে হবে। যেমন চর শক্তির কি রূপ? শক্তির কি রূপ? চর গতিশীল রূপ। চর মানে কি? চলমান না? শক্তি গতিশীল রূপ। চর কি? শক্তির গতিশীল রূপ। স্থির কি? শক্তির গতিশীল রূপ। শক্তি স্থিতিশীল রূপ। স্থিতিশীল রূপ, ঠিক আছে। আর দাত্তক কি? শক্তির কি রূপ? দুরকমই। সাম্যবাদী রূপ। সাম্যবাদী মানে উভয় আছে, ঠিক আছে। এবার আমরা দাত্তকের মধ্যে আমরা চর আর স্থির উভয় পাই। দাত্তকের মধ্যে কি পাই? চর আর স্থির উভয় পাই। এবার কোনটা চর কোনটা স্থির এটাকে আমরা জেনে নেব। একটা রাশির মান কত? 30 ডিগ্রি। চর আর স্থির মানে 30 ডিগ্রি। চর আর স্থির কটে কটে, চর 1 স্থির 2, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 15 ডিগ্রি। তাহলে 15। তাহলে প্রথম মানে দাত্তক রাশিগুলির প্রথম 0 থেকে 15 ডিগ্রি হচ্ছে চর। প্রথম 0 থেকে 15 হচ্ছে চর এবং পরবর্তী 15 থেকে 30 ডিগ্রি অবধি স্থির। 15 থেকে 30 ডিগ্রি স্থির। এবার আপনাদের মাথায় একটা প্রশ্ন হতে পারে, প্রথমটা চর কেন? প্রথমটা চর কেন? এখানে দেখুন একটা ফ্রিকোয়েন্সি মেইনটেইন করা হয়েছে। প্রথমে চর, তারপর স্থির। স্থিরের পর আবার কি আসবে? স্থির। আবার চর। চরের পর আবার কি আসবে? স্থির। স্থির আসবে। স্থিরের পর আবার কি আসবে? স্থির। এই জন্য প্রথম দাত্তক লিখে রাখুন, দাত্তক রাশির প্রথম 0 থেকে 15 ডিগ্রি হচ্ছে চরের অধীনে এবং তার পরবর্তী 15 থেকে 30 ডিগ্রি হচ্ছে স্থিরের অধীনে। এটা লিখে নিন।
লেখা হলে বলবেন। হ্যাঁ স্যার। এবার দেখুন চর, মানে চরের গুণাবলী দেখুন। খুব একটা কারো কথা শোনে না, নিজের কথা মতো চলতে পছন্দ করে, খুব একটা কারো কথা শোনে না, নিজের কথা মতো চলে, বাধা পেলে থেমে দাঁড়ায় না, এগিয়ে যায়, হঠকারিতা এবং বহুমুখী প্রতিভা দেখা যায়, মানে মাল্টি ট্যালেন্টেড। স্যার লাস্টে কি বললেন? কোনটা বলুন তো? তাহলে থেমে দাঁড়িয়ে থাকে না, এগিয়ে চলে, তারপর বাধা পেলে থেমে দাঁড়ায় না, এগিয়ে যায়, হঠকারিতা দেখা যায়, মানে হুটহাট করে এটা করবো ওই আর কি, হঠকারিতা। ওটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করবে, ভেবে টেবে করবে, এটা নয়, হঠকারিতা দেখা যায়। আর বহুমুখী প্রতিভা দেখা যায়। ওই যে লেখা চর, স্থির লিখুন। এরা একগুয়ে হয়, মানে খুব গোড়ামি হয়, মানে যেটা যা সিদ্ধান্ত নেবে অনড়, ঠিক আছে, ও লড়বে না, মানে এদেরকে মানে কনভিন্স করা খুব কঠিন, এদেরকে কনভিন্স করা খুব কঠিন। খুব ধৈর্য শক্তি থাকে, খুবই ধৈর্য শক্তি থাকে। সঠিক পরিকল্পনা করতে পারে, মানে প্ল্যানিং করার ক্ষমতা খুব ভালো থাকে এদের, সঠিক পরিকল্পনা করতে পারে। এটা খুব দৃঢ় হয়, মানে মানসিক, মানে ধৈর্য শক্তি প্রবল, বুঝতেই পারছেন তাই জিনিসটা, নিজেদের মতো করে গুছিয়ে লিখে নিন তাহলেই হলো। আচ্ছা যাই হোক, আর এর ব্যবহার হচ্ছে ওই আগের রুলস যেই তিনটে, ওই তিনটেই হচ্ছে ব্যবহার, লগ্নপতি, চন্দ্র আর রবি। ওকে, তাহলে এই সেম চার্টে আমরা যেহেতু তিনটে পার্টে দেখবো, তাই ওই চার্টে ইউজ করা হয়েছে। মঙ্গল এখানে আছে লগ্নপতি, চন্দ্র এখানে বসে আছে, আর রবি এখানে বসে আছে। এবার বিষয়টা হচ্ছে এটা কি রাশি, চর না স্থির? মঙ্গল যেখানে বসে আছে, আমরা স্লাইডটা দেখি কি আছে, এটা কি আছে, স্থির আছে। তাই আমরা এখানে একটা স্থির লিখেছি। হ্যাঁ, লেখা খুব কষ্ট, তাও একটা লেখার চেষ্টা করি। হ্যাঁ, স্থির লিখে দিয়েছি। আচ্ছা, চন্দ্র কি আছে, চরে না স্থিরে? দেখে নি আমার স্লাইডটা, স্থির আছে, স্থিরে। ঠিক আছে, তাহলে আমরা এখানে স্থির লিখে দিই। আর রবি কিসে আছে? দাত্তকে, কিন্তু দাত্তকের মধ্যে তো আমরা ভেঙে নেবো চর আর স্থির। তাহলে এই যে রবি চরে আছে, স্থিরে আছে, ডিগ্রি দেখতে হবে স্যার। একদম কারেক্ট, ডিগ্রি দেখতে হবে। ডিগ্রি না দেখলে স্যার বলতে পারবো না, কারণ প্রথম 0 থেকে 15 চর, তারপরে 15 স্থির। এবার স্থিরে আছে না চরে আছে, তাই ডিগ্রি, তাই রবির ডিগ্রি দেখি কি আছে। দেখুন এইটা হচ্ছে রবি, রবির ডিগ্রি কত? 20 ডিগ্রি 20 ডিগ্রি, মানে 0 থেকে 15 মধ্যে পড়ছে না 15 থেকে 30 এর মধ্যে পড়ছে? 20, তাহলে স্থিরের মধ্যে পড়ছে। তাহলে এনার তিনটেই স্থির। কি বলবেন, এটা বলা সহজ। প্রচন্ড ধৈর্য শক্তি আছে। এরা একগুঁয়ে প্রকৃতির হবে, সহজে কনভিন্স করা যাবে না, ধৈর্য শক্তি প্রচুর পরিমাণ থাকবে, এবং সঠিক পরিকল্পনা বা প্ল্যানিং করার ক্ষমতা থাকবে। এটা গেল তার সেকেন্ড বৈশিষ্ট্য বিচারের। বুঝতে পারলাম? ওটা আমরা প্রথমে পদার্থ হিসাবে তার বৈশিষ্ট্য বার করলাম, এটা হচ্ছে শক্তি হিসাবে তার বৈশিষ্ট্যটা বার করছি। আপনারা নিজেদের জন্মছকে দেখবেন, আমাদের বৈশিষ্ট্যগুলি ম্যাচ করবে, তবেই তো বুঝতে পারবেন ক্লায়েন্টেরও ম্যাচ করবে। বুঝতে পারলাম কিভাবে বার করছি আমরা?
এবার আসবো লাস্ট আয়ন হিসাবে রাশি। আয়ন হিসাবে রাশি হয় দু প্রকার, একটা পজিটিভ আয়ন, একটা হচ্ছে নেগেটিভ আয়ন। একটা পজিটিভ আয়ন আর একটি নেগেটিভ আয়ন। নেগেটিভ। মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু আর কুম্ভ হচ্ছে পজিটিভ আয়ন। বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর আর মীন হচ্ছে নেগেটিভ আয়ন। এই পজিটিভ আয়নের রাশিগুলিকে অনেকে অতি অবশ্যই পুরুষ রাশি বলা হয়, আর নেগেটিভ আয়নের রাশিগুলিকে স্ত্রী রাশি বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, পজিটিভ আয়নের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কি দেখা যায়? ইন্ডিপেন্ডেন্ট। আর নেগেটিভ আয়নের মধ্যে দেখা যায় ডিপেন্ডেন্ট। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বুঝে নেবেন, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট এই শব্দটা 100% প্রযোজ্য হয় না। কারণ যে ব্যক্তি ইন্ডিপেন্ডেন্ট সে কখনো কারো দ্বারা ডিপেন্ডেন্ট হবে না, এটা বলা মুশকিল। তাই এটা বলবো 80%। মানে কারো যদি ইন্ডিপেন্ডেন্ট বেরোয় তার মানে সে ম্যাক্সিমাম কাজ নিজেই করে, ম্যাক্সিমাম কাজ ইন্ডিপেন্ডেন্টই করে। আর কারো যদি ডিপেন্ডেন্ট বেরোয় তাহলে সে ম্যাক্সিমাম কাজ কারো উপর নির্ভরশীল হয়ে করে। বলতে পারলাম? মানে সব কাজ করে এই কথাটা ইউজ করবো না, কারণ আমরা সব কাজ এটা বলতে পারি না। বলতে পারছি পয়েন্টটা? আর পজিটিভ আয়নের মধ্যে একটা ভালো গুণ দেখা যায়, এরা সংগ্রামী হয়, সহজে হার মানে না, এগিয়ে যেতে চায়। আর নেগেটিভ আয়নের মধ্যে একটু মানে মিশুক প্রকৃতির হয়, এরা সবার সাথে তালগোল পাকি ফেলে, মানে মিশে ফেলে আর কি। এটা নেগেটিভ আয়নের রাশিগুলির মধ্যে দেখা যায়। সেম প্রসেস, ওই আগের যা প্রসেস দেখালাম, তিনটে রুলস। কে লগ্নপতি মঙ্গল, চন্দ্র আর রবি। এবার বলুন মঙ্গল পজিটিভ আছে না নেগেটিভ আছে? পজিটিভ। দেখে নিই আমরা স্লাইডে। পজিটিভ আছে, বাহ খুব সুন্দর। মঙ্গল পজিটিভ আছে। বলুন তো চন্দ্রমা পজিটিভ আছে না নেগেটিভ আছে? নেগেটিভ আছে। দেখি, একদম কারেক্ট, নেগেটিভ আছে চন্দ্রমা, একদম রাইট। চন্দ্রমা নেগেটিভ আছে। রবি পজিটিভ আছে না নেগেটিভ আছে? পজিটিভ। দেখি স্লাইডে কি আছে। হ্যাঁ একদম কারেক্ট, পজিটিভ আছে। তাহলে এখানে একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে, দেখুন যেহেতু আমরা পজিটিভ আর নেগেটিভে খেলছি, তার মানে হয় পজিটিভ বেশি হবে নয় নেগেটিভ বেশি হবে। সমান কোন তিনটেতে সমান কোন দিন হতে পারে না। কারণ যদি আমরা অঙ্কের ম্যাথামেটিক্যাল ইস্যু দেখি, দেখুন এটা হয় 3:0 হতে পারে, না হলে 2:1 হতে পারে, হ্যাঁ কি না? তখন তিনটে পজিটিভ হতে পারে, আর নাহলে দুটো পজিটিভ একটা নেগেটিভ হতে পারে, নয় তিনটে নেগেটিভ হতে পারে, নয় দুটো নেগেটিভ একটা পজিটিভ হতে পারে, হ্যাঁ কি না? এর বাইরে হবে? যেহেতু তিনটের অনুপাতে আছে, তিনখানে আমরা কিন্তু দেখতে পাবো এই হিসাবে, ঠিক আছে? তাহলে এখানে পজিটিভের ভাইব্রেশন বেশি, তাহলে ইনি ম্যাক্সিমাম কাজ এটা করতেই পছন্দ করবে এবং ইন্ডিপেন্ডেন্ট এবং সংগ্রামী, ঠিক আছে? তার মানে যে ডিপেন্ডেন্ট কখনো নয় এটা বলবো না, হ্যাঁ এটা কিন্তু মনে রাখবেন, কারণ ম্যাক্সিমাম শব্দটা আমরা কিন্তু ইউজ করে থাকি। তাহলে আমরা এখানে মূলত তিনটে প্রসেস, একটা হচ্ছে পদার্থ হিসাবে, একটা হচ্ছে শক্তি হিসাবে এবং একটি হচ্ছে আইন হিসাবে। তিনটে হিসাবে যে কোনো ব্যক্তির আমরা বৈশিষ্ট্য প্রায় 90% কিন্তু রাইট প্রেডিক্ট করতে পারি, ঠিক আছে? প্র্যাকটিস করতে করতে 100% নিয়ে যেতে পারবেন, তবে প্রথম প্রায় 90% কিন্তু আমরা একজন ব্যক্তির বৈশিষ্ট্য কিন্তু প্রেডিক্ট করতে পারবো জন্মছক থেকে, যেটা প্রথমে একটা ধারণা। ধরুন আমার কাছে একটা ব্যক্তি এসে, সে রাগী না তেজি না জেদি না মিশুকে না বদমাস, ঠিক আছে, না ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট, এটাই যদি আমি না ধরতে পারি তাহলে বাকি বিচার কি করবো, তাই না? তাই প্রথমে আমরা ব্যক্তির বৈশিষ্ট্য জানার চেষ্টা করব, সেটা আমরা আজকে প্রথম দিন ক্লাসে কভার করলাম। ওকে, এবার আমরা একটা স্লাইড দেখব। অঙ্কার দা অনেক আপনার নয়েজ আসছে। এই স্লাইডটা কি বলেন স্যার? এই স্লাইডটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিন বা সেভ করে রেখে দিন, এটা কারণ এখানে না সবগুলি একসাথে মেনশন করা আছে। যেমন ধরুন মেষ রাশি, অগ্নি রাশি, চর রাশি, পজিটিভ রাশি মেনশন করা আছে, মিথুন রাশি পজিটিভ, বায়ু দায়িত্ব রাশি। এই স্লাইডটাকে আপনারা কিন্তু একটু স্ক্রিনশট হোক বা খাতায় ভালো করে নোট ডাউন করে নেবেন, কারণ এখানে ভালোভাবে মেনশন করা আছে। ওকে, তাহলে আমরা পড়তে পড়তে কটা রাশি পেলাম? আমরা পেলাম পদার্থ হিসাবে
ও আচ্ছা পদার্থ হিসাবে পেলাম 4টে, চারটে, অগ্নিবৃত্তি বিভাজন, শক্তি হিসাবে পেলাম 3টে, চর স্থির ধাত্বক, আর আয়ন হিসাবে পেলাম কটা? 2টো, পজিটিভ আর নেগেটিভ। টোটাল কটা পেলাম? 12টা। টোটাল কটা পেলাম? 12টা। টোটাল 12টা পেয়েছি তো? না না হ্যাঁ, নোটটা স্যার, নোটটা লাখুনি হ্যাঁ বললেন যে 12টা পেয়েছি। আমরা যদি ওই রাশি থেকে ভেঙে থাকি তাহলে 12টাই পাওয়া উচিত তো, হ্যাঁ কি না? কারণ 12টা রাশিকে ভেঙে আমরা বার করছি, তাহলে এখানেও 12টা আসা উচিত। এখানে কটা এলো? 12টা। 12টা এলো তো? না স্যার, নোটটা 12টা দেখায় কিভাবে? এটা যদি লসও করেন 2 দিয়ে, তাহলে 2 দুগুণে 4, 3 এ 3 নেমে যাবে, 2 1 এ 2, তাহলে 2 × 2 × 3 × 1 কত হচ্ছে? 12। 12। তাহলে এর মধ্যেই যে 12টা আছে লুকানো সেটা প্রমাণিত ম্যাথমেটিক্যাল। এর মধ্যেই যে 12টা আছে সেটা কি প্রমাণিত। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। কত কিছু শেখার জিনিস বলুন তো, ম্যাথমেটিক্যাল থেকে শুরু করে অনেক। যদিও আমরা আজকে প্রথম দিন শিখছি।